আচ্ছা, আমাদের ভুলে যাননি তো? আমরা কিন্তু এখনো রয়েছি। আসলে কিছু যান্ত্রিক ত্রুটির জন্য গল্পগুলো এত ডিলে হচ্ছিল, তার জন্য সকল শ্রোতা বন্ধুদের কাছ থেকে আমরা একান্তভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপর থেকে নিয়মিত আপনাদের জন্য গল্প আসবে। তার জন্য চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। অন্ধকার গলিটার মুখের স্ট্রিট ল্যাম্পটা বন্ধ হয়ে রয়েছে বিকেল থেকে। কেউ জ্বালায়নি ওটা আজ। কারেন্ট অফ গোটা কলোনিতে। সকাল থেকেই মেঘ ভরা আকাশটা এবার ঝরে পড়তে আরম্ভ করেছে। প্রায় ঘণ্টাখানেক ধরে তুমুল বৃষ্টিতে ভাসছে শহর। সঙ্গে থেকে থেকে মেঘের গুরুগম্ভীর গর্জন ও বিদ্যুতের ঝলকানি। এই দুর্যোগের মধ্যে গলির সামনে এসে দাঁড়ালো দুটো মানুষ, একজন তরুণ আর একজন তরুণী। নিতান্তই অল্প বয়সী তারা। মেয়েটির হাতে একটা খোলা ছাতা, আর ছেলেটি একটি সাইকেল সামলাতে বেশ হিমশিম খাচ্ছে এই বৃষ্টিতে। তবুও তাদের মন যেন বেশ উৎফুল্ল। মাঝে মাঝেই হালকা হাসি সহযোগে অল্প বিস্তর কিছু কথা শোনা যাচ্ছে তাদের মুখ থেকে। একটা ফাঁকা ঘাস জমি পেরিয়ে একটা বাড়ির সামনে দাঁড়ালো দুজন। মেয়েটা একটু হেসে বলল, এই যে এবার বাড়ি পৌঁছে গেছি, এবার তুইও বাড়ি ফের। হ্যাঁ বাবা, ফিরছি। এ কি, প্রায় 9টা বাজতে গেল দেখছি। 9টা? দেখেছিস কত দেরি হয়ে গেছে। তোকে বললাম আমাকে ছাড়ার জন্য আসতে হবে না এই বৃষ্টির মধ্যে। তোকে এই বৃষ্টির মধ্যে কি করে একা ছাড়ি বল? সাবধানে যাস, পৌঁছে একটা ফোন করিস। ওরা দুজন নিজেদের মধ্যে এতটাই মশগুল ছিল যে কখন আর একটা মূর্তি নিঃশব্দে ওদের পেছনে এসে দাঁড়িয়েছে কেউই খেয়াল করেনি। একটা কালো শার্ট প্যান্টে সর্বাঙ্গ ঢাকা তার। এই কালো অন্ধকার রাতে যেন চারপাশের পরিবেশটার সাথে মিশে গেছে মূর্তিটা। মেয়েটা আরেকবার ছেলেটাকে বাই বলে বাড়ির গেটটা খুলে সবেমাত্র পা বাড়িয়েছে, হঠাৎ একটা ধূপ শব্দে থমকে দাঁড়ালো সে। পরক্ষণেই রাস্তার দিকে তাকাতে সে যেন সেই দৃশ্য দেখল। তাতে তার রক্ত জল হয়ে গেল। রাস্তায় লুটিয়ে পড়েছে তার সঙ্গী ছেলেটি। পাশে সাইকেলটা পড়ে রয়েছে তার। উদ্বিগ্ন মুখে ছুটে গেল মেয়েটা। রক্তে তখন সারা রাস্তা ভেসে যাচ্ছে। ভয়ে চিন্তায় রাস্তায় বসে পড়ল মেয়েটা। প্রাণপণে ডাকতে লাগলো নিজের সঙ্গীকে, সৌমেন, সৌমেন। কেউ সাড়া দিল না। এই এত বড় শহরে এক দুর্যোগের রাতে সে যেন সম্পূর্ণ একা। গলা ফাটিয়ে চিৎকার করলেও কেউ আসবে না যেন এখন। বৃষ্টির জোর এক লাফে আরো অনেকটা বেড়ে গেল। মেয়েটার চারপাশটা যেন অন্ধকার হয়ে এলো এক নিমিষে। ঝাপসা চোখে একবার সামনের দিকে তাকাতেই তাকে কিছুটা দেখতে পেল সে। সর্বাঙ্গ অন্ধকারে ঢাকা তার, যেন সাক্ষাৎ মৃত্যুর প্রতীক সে। মুখে একটা মুখোশ। অন্ধকারের ঝাপসা চোখে মুখোশের আদল বোঝার আগেই পিস্তল হাতে মেয়েটিকে দেখতে লাগলো সে। যেন কৌতুক মেশানো সেই ভঙ্গিতে এক দৃষ্টে তাকিয়ে থাকতে পারল না সেই তরুণী। এক প্রচন্ড আর্তনাদ করে জ্ঞান হারালো সে। কোনো অব্যক্ত যন্ত্রণা ঢাকতে, নিজের ভাবনাগুলোকে মজার খোরাক না বানাতে, সবার সামনে অপমান থেকে বাঁচতে এবং নিজের বাচ্চা সুলভ মানসিকতাকে বাঁচিয়ে রাখতে আমরা সবাই ব্যবহার করি একটা জিনিস, কি বলুন তো? মুখোশ। কিন্তু মুখোশের আড়ালে শুধুই যে আমাদের ভাবনাগুলো থাকে তা কিন্তু নয়। হতেই পারে ওই অন্ধকারের আড়ালে লুকিয়ে আছে কিছু গর্হিত অপরাধ,
শুনতে থাকুন আমাদের আজকের গল্প, লেখিকা তীর্ণা চৌধুরীর কলমে, সোহিনী সিরিজ, মুখোশের আড়ালে। ধুর, অসহ্য একেবারে। গাড়ির দরজাটা সশব্দে বন্ধ করে একরাশ বিরক্তি সহকারে কথাটা বলল রাজদীপদা। বাবা, কি হলো রে? আবার কাকে মেজাজ দেখাচ্ছিস? আমি মেজাজ দেখাচ্ছি? তুই দেখলি না ভিতরে কি হলো? প্রায় মাস চারেক পর একটা নিমন্ত্রণ বাড়ি যাওয়ার সৌভাগ্য ঘটেছিল আমাদের। এখানে আমরা বলতে যথাক্রমে আমি, সোহিনী আর রাজদীপদা। সেই গত বছর দুর্গাপুজোর পর থেকেই ওর সাথে যোগাযোগটা এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে আমাদের। সোহিনী ও রাজদীপদার স্কুল জীবনের এক পুরনো বন্ধু প্রিয়াঙ্কাদির জন্মদিনের অনুষ্ঠানে অতিথি ছিলাম আমরা তিনজন। খুব যে একেবারে এলাহি আয়োজন তা নয়, ছোটখাটো সাধারণ গোছের ঘরোয়া পার্টি। কয়েকজন পুরনো স্কুলের বন্ধুদের নিয়েই এই অনুষ্ঠান। বেশ ভালোই চলছিল সব, কিন্তু বিপত্তিটা ঘটল অন্য জায়গায়। পার্টি যখন প্রায় মধ্য গগনে, ঠিক তখনই সেখানে প্রবেশ করলেন শ্রেয়সী চক্রবর্তী। নামটা আইরনিক্যালি বলার একটা বিশেষ কারণ রয়েছে। এই শ্রেয়সী মেয়েটি আমাদের রাজদীপদার এক্স গার্লফ্রেন্ড। স্কুলেই তাদের প্রেমের শুরু ও সমাপ্তি। এসব সোহিনীর মুখেই শুনেছি, যদিও সোহিনীর মতে ও জাস্ট বোগাস একটা মেয়ে। ধুর, আই ডোন্ট লাইক হার। সোহিনীর এই একটা কথাই বুঝিয়ে দেয় ওর আর সোহিনীর সম্পর্কটা। তবে ওর এরকম হেট্রেটের কোনো পার্টিকুলার কারণ আমি কখনোই বুঝতে পারিনি। ওকে বোঝা মাঝে মধ্যে কঠিনও হয়ে পড়ে। পার্টিতে শ্রেয়সীর প্রবেশ দেখেই রাজদীপদা পড়ল মহা অস্বস্তিতে। বছর চারেক পর হঠাৎ এক নৈশভোজের আড্ডায় নিজের এক্সকে দেখলে যে কোনো যুবকই এরকম অপ্রীতিকর সিচুয়েশনে পড়তেই পারে। আবার সঙ্গে যদি তার কারেন্ট বয়ফ্রেন্ডও থাকে। কনস্ট্যান্ট পিডিয়ে দেখতে কার ভালো লাগে মাইরি? রাজদীপদার ক্ষেত্রেও যথারীতি তার ব্যতিক্রম ঘটেনি। হালকা চাপানুতোর প্রথম থেকেই চলছিল। বোমাটা ফাটল পার্টির শেষে শ্রেয়সীর সো কল্ড ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্টে। হে গাইজ, আজ আমি একটা খুব দারুণ খুশির খবর শেয়ার করতে চলেছি। As we are old friends, I'll be very happy to tell you this. You know what? Sudeep and I got engaged. Next year বিয়েটা সারছি আমরা। এরকম একটা খবর শুনে সবাই যথারীতি অবাক হয়ে পর মুহূর্তেই কংগ্রাচুলেশন অর্থাৎ অভিনন্দন জানালো। শ্রেয়সীকে দেখলাম বেশ রসিয়ে সেগুলো উপভোগ করতে, যেন বিরাট কিছু অ্যাচিভ করে ফেলেছে। সবাই যখন এই আলোচনাটা নিয়ে রীতিমতো ব্যস্ত, তখন একটা ভারী অদ্ভুত জিনিস চোখে পড়ল আমার। এই বাড়িটার দক্ষিণ পূর্ব কোণে একটা ঝিল আছে। ঝিলটার দৈর্ঘ্য ও প্রস্থ ভালোই। এখন মার্চের প্রায় শেষের দিক। সন্ধ্যার পর ঝিলের ঠান্ডা মনোরম হাওয়া বেশ চনমনে করে তুলেছে চারপাশটা। ওই ঝিলের দিকে মুখ করা দক্ষিণ পূর্বের জানালাটার দিকে তাকাতেই দেখলাম একটা ছায়ামূর্তি যেন সাট করে সরে গেল। ব্যাপারটা হয়তো আমার মনের ভুলও হতে পারে, ঠিক বলতে পারবো না। তবে মনে হলো কেউ যেন এতক্ষণ ধরে ওইখানে দাঁড়িয়েই আমাদের কথাবার্তা শুনছিল। যদিও পলক ফেলতে আর কিছুই চোখে পড়ল না। সম্বিত ফিরল সোহিনীর বন্ধু ঈশানীদির কথায়। সোজা বিয়ে? এত বড় ডিসিশন এত তাড়াতাড়ি নিয়ে ফেললি শ্রেয়সী? শ্রেয়সী ঠোঁটের কোণের বাঁকা হাসি দেখে মনে হলো সে যেন অনেকক্ষণ ধরে এই প্রশ্নটারই অপেক্ষা করছিল। সামান্য তাচ্ছিল্যের সুরে সে হেসে উঠে বলল, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানিস ঈশানী, ফুল মানুষের পিছনে অঢেল সময় আর পয়সা খরচ করার চেয়ে একেবারে সঠিক মানুষটাকে খুঁজে নেওয়াটা বেশি কাজের, রাইট? ব্যাস, শেষের কথাগুলো শুনে সমস্ত সহ্যের বাঁধ ভেঙে গাড়ির চাবিটা নিয়ে হন করে হলঘর পেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল রাজদীপদা। যথারীতি আমাদেরও আর থাকা হলো না। সবাইকে অল্প বিস্তর বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম আমরা দুজন। গাড়িটা স্টার্ট দিয়ে স্টিয়ারিং হুইলে হাত রেখে রাজদীপদা বলল, যাই বল, প্রিয়াঙ্কার কাছ থেকে আমি এটা আশা করিনি।
যদি ওর শ্রেয়সীকে ইনভাইট করারই ছিল তাহলে আমাকে কেন ডাকতে গেল? আশ্চর্য একেবারে। আহা, তুই এত চোটপাট করছিস কেন? আমি মোটেও চোটপাট করছি না, ঠিক আছে? ওর শেষের কথাগুলো শুনে মাথাটা জাস্ট আমার আগুন হয়ে গেল। আচ্ছা ছাড় এখন এসব, গঙ্গার ঘাটে চল, রাত খুব বেশি হয়নি। রাজদীপটা হয়তো খুশি হলো একটু, কথা না বাড়িয়ে গাড়িটা বিটি রোডের দিকে ঘুরিয়ে নিল সে। পানিহাটির 12 মন্দির ঘাটের বাইরে যখন গাড়িটা পার্ক করা হলো তখন ঘড়িতে 9:30। জায়গাটা নিরিবিলি, পুরনো মন্দিরে ঘেরা ছোট উঠোনের মতো জায়গাটা পেরোলেই ঘাট, সামনে মা গঙ্গা। দুপুর, বিশেষ করে বিকেলের দিকে এখানে তরুণ ছেলে মেয়েদের ভিড়ের ঠেলায় ঠিকভাবে দাঁড়ানোই দায় হয়ে ওঠে। এখন অবশ্য সেই মুশকিলে পড়তে হচ্ছে না। সিঁড়ি বেয়ে নিচে নামতে বেশ কষ্টই হলো। শ্যাওলার ফলে সিঁড়িগুলো যথেষ্ট পিচ্ছল। ঘাট এখন পুরোদস্তুর ফাঁকা, নির্জন, নিস্তব্ধ, জনমানব শূন্য। নিচের দিকে একটা সিঁড়ি দখল করে বসলাম আমরা। মানা করার কেউ নেই। গঙ্গার ফুরফুরে হাওয়ায় মন উড়ে গেল বহু দূরে। মোবাইলে একটা রবীন্দ্রসঙ্গীত চালালো সোহিনী। বেশ লাগছিল, যদিও বেশিক্ষণ এই স্বর্গীয় সৌন্দর্য অনুভব করার সৌভাগ্য আর হলো না। ঘড়িতে 9:45 বাজতেই রাজদীপটা তাড়া দিল। তাছাড়া সত্যি বেশি রাত করাটা আর ঠিক হবে না, বাড়িতে মা বাবা চিন্তা করবেন। চল তোদের আগে ড্রপ করে দিই, তারপর আমি বাড়ি রওনা হব। কথাটা বলা মাত্রই রাজদীপটা গাড়ি ছুটিয়ে দিল মদ্রুমগ্রামের দিকে। ওকে এখন অনেকটা স্টেবল লাগছে, সম্ভবত মাথাটা ঠান্ডা হয়েছে। আশ্চর্য ধারণা বটে সোহিনীর। গাড়িটা তখন মোটামুটি ঘোলা ছাড়িয়ে বেশ কিছুটা এগিয়ে এসেছে। সন্ধ্যার ক্লান্তিতে একটু চোখ লেগে এসেছিল সবে। হঠাৎ একটা হ্যাঁচকা টান দিয়ে ব্রেক কষায় ধরফর করে উঠে বসলাম। পাশের সিটে সোহিনীও এখন সজাগ। কি হলো, এভাবে ব্রেক মারলি কেন? আরে একটা মেয়ে। কথাটা শেষ হলো না আর। পর মুহূর্তেই আমার পাশের জানালার কাঁচটায় একটা ছায়ামূর্তি জোরে জোরে ধাক্কা মেরে বলতে লাগলো, আমাকে বাঁচান, প্লিজ বাঁচান আমায়। ছায়ামূর্তিটা তখনও এক মনে জানালার কাঁচে আঘাত করে করুণ স্বরে মিনতি করে চলেছে। 1 সেকেন্ডও দেরি না করে সোহিনী গাড়ির দরজাটা খুলে দিল। অবাক হয়ে দেখলাম একটা অল্প বয়সী মেয়ে আতঙ্কিত অবস্থায় দাঁড়িয়ে আছে। চোখে মুখে তার ভয়ের চিহ্ন স্পষ্ট। এসো, উঠে এসো। সোহিনীর বিনয়ী কণ্ঠে যেন প্রাণ ফিরে পেল মেয়েটা। আস্তে আস্তে উঠে বসে গাড়ির দর গিয়ে দিল সে। কে তুমি, আর এখানে এভাবে কি করে? সোহিনীর প্রশ্নে প্রথমবার আমাদের মুখের দিকে তাকালো মেয়েটি। এইবার তাকে একটু ভালো করে দেখার সুযোগ পেলাম। ভারী মিষ্টি মুখখানা, চোখের কোণের আবছা অস্পষ্ট হয়ে যাওয়া কাজল, টানা টানা চোখ দুটির সৌন্দর্য যেন দ্বিগুণ করে তুলেছে। গায়ের রং শ্যামলা হলেও ভারী অপরূপ। বয়সে আন্দাজ সোহিনীর সমবয়সী হবে। মিনিট খানেক অবচেতন অবস্থায় তাকিয়ে রইলাম তার দিকে। আমি রিনি। নৈশব্দ ভাঙল মেয়েটির কথাতেই। সোহিনীর ইশারায় গাড়িতে স্টার্ট দিয়ে ড্রাইভিংয়ে মন দিল রাজদীপদা। রিনি আর কিছুক্ষণ চুপচাপ জানলার বাইরের দিকে তাকিয়ে রইল। তারপর মুখ ফিরিয়ে বলতে শুরু করলো, আমার বাড়ি সোদপুর, এদিকে এসেছিলাম ঘুরতে। আচ্ছা, তুমি কি কোনো বিপদে পড়েছ? তখন সাহায্য চাইছিলে? তুমি আমাদের নির্দ্বিধায় বলতে পারো। আমি তাকে দেখেছি, কিন্তু ধরতে পারিনি। আমার পিছু নিয়েছিল, ভয় পেয়ে গেছিলাম খুব। কে, কার কথা বলছো? তাকে তো চিনি না, মুখ তো দেখতেই পাইনি। মুখোশ পড়েছিল যে, হাতে একটা বন্দুক ছিল, ওটা দিয়েই তো সপ্তকের মাথায় গুলি করলো। ওর দেহটা পড়ে গেল রাস্তায়। সপ্তককে? রিনির কথাগুলো সাংঘাতিক কৌতূহল নিয়ে শুনছিলাম এতক্ষণ। মন বলছে কিছু একটা রহস্যের ভিতরে
প্রবেশ করতে চলেছি আমরা। সপ্তক আমার বয়ফ্রেন্ড ছিল। তোমার বাড়ি কোথায়? তোমার বাবা মা নিশ্চয়ই চিন্তা করছেন। কথাটা শুনে অদ্ভুত দৃষ্টিতে আমাদের দিকে তাকালো রিনি। চোখ দুটো যেন সামান্য ছলছল করে উঠল তার। বুঝে আসা স্বরে বলল, আমার তো মা বাবা নেই। আমাদের বাড়ির সামনে রাজদীপ্ত যখন গাড়ির ব্রেকটা কষল তখন ঘড়িতে রাত 11টা। স্বভাবতই মা বাবা চিন্তায় ছিলেন। রিনি মেয়েটা অবশ্য আমাদের সাথেই এসেছে। গাড়িতে তার কথোপকথনেই কিছুটা আন্দাজ করেছি সে ট্রমাটাইজড। আর 5টা ওই বয়সের মেয়েদের মতো নর্মাল সে নয়। রাজদীপদার মধ্যে একটা হালকা পরিবর্তন লক্ষ্য করছি রিনিকে দেখার পর থেকে। আমাদের বাড়িতে রিনিকে ড্রপ করার পর মন্ত্রমুগ্ধের মতো উদাস দৃষ্টিতে চেয়েছিল খানিকক্ষণ। চমক ভেঙেছিল সোহিনীর খোঁচায়। ওরম হাঁ করে তাকিয়ে না থেকে, রাত হয়েছে, সাবধানে বাড়ি ফের। যতদিন না রিনির পরিবারের কারোর খোঁজ পাওয়া যাচ্ছে বা ওর জন্য একটা সুরক্ষিত স্থানের ব্যবস্থা করা যাচ্ছে, ততদিন এই বাড়িতে ওর থাকার ব্যবস্থাটা সোহিনীই করে দেয়। মা বাবাকে রাজি করানোর বিষয়ে ওর জুড়ি মেলা ভার। রাতে ঘুমোতে যাওয়ার আগে সোহিনী বলল, মেয়েটা সম্ভবত একজন মেন্টাল পেশেন্ট। ওর কথা শুনে সে ধারণাটা দৃঢ় হওয়া ভীষণ সহজ। কিন্তু ও যে মুখোশ পরা একজনের কথা বলল, ওটা তো তাহলে মার্ডার। ওটা নিয়ে অত ভাবিস না। হয়তো মেয়েটা ওটা হ্যালুসিনেট করেছে। এরকম পেশেন্টদের পক্ষে এটা খুবই স্বাভাবিক। ঘুমিয়ে পড়। জিনিসটা যে কেবলমাত্র রিনির হ্যালুসিনেশন নয় সেটা স্পষ্ট হলো পরের দিন সকালে, যখন খবরের কাগজে প্রথম পাতায় বড় বড় করে একটা হেডলাইন চোখে পড়ল। রাতের অন্ধকারে মাথার গুলির আঘাতে মৃত এক। পাশে পড়ে থাকা কাগজের চিরকুটে লাল কালির লিখন, লাভ ইজ ইনজুরিয়াস টু হেলথ। খবরের কাগজে হেডলাইনটা দেখেই সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল আমার। রিনির কথা তার মানে 100% সত্যি। ও মেন্টাল ডিসঅর্ডারের ফলে এক্ষেত্রে কোনো কাল্পনিক কথা বলেনি কাল। এই ছেলেটি কি তবে সপ্তক, রিনির প্রেমিক? খুনের স্থান হিসেবে সোদপুর ও ঘোলার মাঝামাঝি একটা জায়গার নাম চোখে পড়ছে। আমার কম্পিত হাত থেকে প্রায় ছোঁ মেরে কাগজটা নিয়ে সবেমাত্র পড়া শুরু করবে, ঠিক তক্ষুনি সোহিনীর মোবাইলটা সশব্দে বেজে উঠল। ডাইনিং টেবিলের উপর ফোনটা রেখে লাউডস্পিকার অন করে দিল ও। ওপার থেকে উদ্বিগ্ন প্রিয়াঙ্কাদের গলা ভেসে এলো, হ্যালো সোহিনী। বল। খবরটা শুনলি? কোন খবর? সোদপুরের মার্ডারটা, যেটা আজ কাগজে বেরিয়েছে। ও হ্যাঁ, দেখলাম। এই সবে পড়তে যাচ্ছিলাম নিউজটা। তোদের ওদিকেই হয়েছে নাকি? কিছুক্ষণ সব চুপচাপ। দেওয়াল ঘড়ি টিকটিক শব্দ করে জানিয়ে দিল এখন বাজে সকাল 9টা। প্রায় 5 সেকেন্ড পর আবার প্রিয়াঙ্কাদির ধরা গলাটা শোনা গেল ফোনে। কে খুন হয়েছে শুনিসনি? না তো। কে খুন হয়েছে? সুদীপ, শ্রেয়সীর বয়ফ্রেন্ড। হোয়াট? সোহিনী আর আমি প্রায় একই সঙ্গে আর্তনাদ করে উঠলাম। শ্রেয়সীর বয়ফ্রেন্ড সুদীপ খুন হয়েছে। এই তো কালই দেখা হলো ছেলেটার সাথে। দিব্যি হেসে খেলে খোশ মেজাজে কথা বলে বেরোলো। আর আজ? আপাতত আমরা সাজিরহাট ব্রিজের উপর দিয়ে ছুটন্ত গাড়ি নিয়ে এগিয়ে চলেছি সোদপুরের উদ্দেশ্যে। প্রিয়াঙ্কা দিয়ে ফোনে সোহিনীকে যত তাড়াতাড়ি সম্ভব সোদপুর ও ঘোলার মাঝামাঝি নেতাজি সুভাষনগরে সুদীপদার বাড়িতে চলে আসতে বলেছে। বেরানোর সময় হঠাৎ কলিং বেলের শব্দে দরজা খুলতেই দেখি রাজদীপদা। মানে ওই রিনি কেমন আছে সেটা একটু দেখতে এলাম আর কি বলে ঘরে পা রাখতে যাবে অমনি সোহিনী বলল, থ্যাংক গড ইউ আর হিয়ার। বলে এক হ্যাঁচকা টানে ওকে নিয়ে ওর গাড়িতে ঢুকিয়ে ঠিকানাটা দিয়ে সোজা হুকুম করে দিল। রাজদীপদার মুখ কিন্তু বেমালুম বেজার।
বেশ বুঝতে পারছি এই সাত সকালে কোনো খুন হওয়া লাশ দেখতে যাওয়ার ইচ্ছে মোটেই নেই তার, তাও আবার এক্স গার্লফ্রেন্ডের কারেন্ট বয়ফ্রেন্ডের লাশ। নেতাজি সুভাষনগরে পৌঁছতে আমাদের লাগলো পাক্কা 45 মিনিট। প্রিয়াঙ্কাদির কথা মতো নির্দিষ্ট একটা গলিতে ঢুকলাম আমরা তিনজন। গোলা, সোদপুর, বিটি রোডের অঞ্চলগুলিতে একেবারেই যাতায়াত নেই আমার। ছোটবেলায় মায়ের আত্মীয়দের বাড়ি যাওয়ার সময় সোদপুর হয়ে যেতাম বটে, কিন্তু এখনকার অলিগলি একদমই অচেনা। একটা বাড়ির সামনে অনেক লোকজনের জটলা দেখে বুঝে নিতে অসুবিধা হলো না এটাই সুদীপদার বাড়ি। কাছাকাছি আসতেই বাড়ির ভিতর থেকে বিশ্রী স্বরে কান্নার শব্দ ভেসে এলো। লোকজন ঠেলে ঠুলে কোনো রকমে বাইরের ছোট কালো লোহার গেটটা পেরিয়ে এগিয়ে এলাম আমরা তিনজন। সামনের দৃশ্যটা দেখে তখন আমার চোখ ছলছল করে উঠল। বাড়ির সামনের উঠোনটায় শোয়ানো রয়েছে সুদীপদার দেহ, মৃতদেহ। চারপাশে পরিবারের লোকজন, কেউ বসে কেউ দাঁড়িয়ে অঝরে কাঁদছে। একজন বয়স্ক ভদ্রমহিলা লাশটার পাশে বসে হাতের তালু দিয়ে মাথা চাপড়াচ্ছেন ও বিকট শব্দে কান্নাকাটি করছেন। এনার গলায় একটু আগে বাইরে থেকে শুনেছিলাম আমরা। আমার একটা মাত্র নাতি ডাকু, তারে তুমি নিয়ে নিলে গো। এবার আমি কি নিয়ে বাঁচবো গো? এ কি তোরা? শব্দটা অনুসরণ করে পিছন ফিরতেই দেখতে পেলাম বক্তাকে। বিধ্বস্ত ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে রয়েছে শ্রেয়সী। রাজদীপদাকে দেখতেই ওর চোখে মুখে যেন একটা সাংঘাতিক রাগ ফুটে উঠল। দৌড়ে এসে রাজদীপদার শার্টের কলারটা চেপে ধরে কাটা কাটা গলায় চেঁচিয়ে উঠল শ্রেয়সী, তুই কেন এসেছিস সেখানে? আমার সর্বনাশ নিজের চোখে দেখতে, উপভোগ করতে? বেরিয়ে যা, বেরিয়ে যা এক্ষুনি এখান থেকে। এনাফ শ্রেয়সী। রাজদীপদার ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেছে। এক ঝটকায় শ্রেয়সীর মুঠো থেকে নিজের কলারটা ছাড়িয়ে নিল সে। ব্যাপারটা অন্যদিকে যাওয়ার আগে সোহিনী শ্রেয়সীকে উদ্দেশ্য করে বলল, আমরা প্রিয়াঙ্কার কথায় এখানে এসেছি। উই আর ভেরি সরি ফর হোয়াট হ্যাপেন্ড। কথা শেষ করেই আমাদের নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল সোহিনী। শ্রেয়সীর বাড়াবাড়িটা না জাস্ট আর নেওয়া যায় না। গেটের বাইরে এসে কথাটা বলল রাজদীপদা। সোহিনী ওর কথার জবাবে কিছু একটা বলতে যাচ্ছিল, হঠাৎ কাইন্ডলি এক্সকিউজ মি, বাট আপনারা কে? প্রশ্নে থেমে গেল। প্রশ্নটা এসেছে বাড়ি থেকে বেরিয়ে আসা একজন পুলিশ অফিসারের কাছ থেকে। সম্ভবত এখানে উপস্থিত সকলের পরিচয় ও সুদীপদার সাথে তাদের সম্পর্ক যাচাই করে দেখছেন তিনি। সোহিনীকে দেখে একটু অবাক হয়ে মিনিট খানেক যেন কি একটা ভাবলেন, তারপর বললেন, হ্যাঁ 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 মনে পড়েছে। আমি যদি খুব ভুল না হই তাহলে তুমি সেই দুর্গাপুজোর সময় নর্থ ক্যালকাটার মিনিস্টারের বাড়ির মার্ডার মিস্ট্রিটা সলভ করেছিলে না? হ্যাঁ, নিউজে দেখেছিলাম। কি যেন নামটা তোমার? সোহিনী মিত্র। আগে একদম ঠিক ধরেছেন আপনি। হ্যাঁ, রাইট রাইট, সোহিনী। আচ্ছা, এখানে তুমি কি মনে করে? তেমন কিছু না, খুন হওয়া ব্যক্তিটি আমাদের বন্ধুস্থানীয় ছিল, তাই এসেছিলাম। ও আচ্ছা, প্যাথেটিক ব্যাপারটা জানো তো, এক গুলিতে খুলি উড়িয়ে দিয়েছে। পরিবারের কাছে শুনলাম সুদীপের সাথে কারোর কোনো শত্রুতা ছিল না। অবশ্য এই বয়সের ছেলেরা বাড়ির বাইরে কি করে বেড়াচ্ছে সেটা তো পরিবারের পক্ষে জানা সম্ভব নয়, তাই না? আরও দু তিনটে কথা বলে সেখান থেকে বেরিয়ে এলাম আমরা। গলির মুখটায় আসতেই তিনজন প্রবীণ ভদ্রলোকের কিছু কথা কানে এলো। একজন বেশ উৎসাহ নিয়ে বলছেন, কি বলছো? তুমি দেখেছো কে সুদীপকে খুন করেছে? না হলে আর বলছি কি ভাই, অন্ধকার গলির শেষে ওই পুকুর ধারটায়
একজন সন্দেহজনক লোককে সুদীপের পিছু পিছু কাল যেতে দেখেছিলাম। তখন তো বিশেষ পাত্তা দিইনি, কিন্তু এখন মনে হচ্ছে কি ওই খুনটা করেছে। তবে কি জানো, লোকটার মুখটা একটা মুখোশে ঢাকা ছিল, ওই অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছিল না। তবে ওই সাদা কালো ধরনের কিছু একটা ছিল। এই কথোপকথনের মাঝেই সোহিনীর দিকে একবার তাকালাম। ওর কপালে চিন্তার ভাঁজ, ভ্রু কুঁচকানো। কেন জানি না আমার মন বলছে এই রহস্যটা এখানে থেমে থাকবে না, এর জাল অনেকটা বিস্তৃত। আমরাও ঠিক জড়িয়ে পড়ব এর মধ্যে। সারা দিনটা বাড়ির বাইরেই কেটে গেল। নেতাজি সুভাষনগর থেকে বেরিয়ে একটা মিষ্টির দোকানে সকালের জলখাবার স্বরূপ কচুরি, তরকারি ও একটা করে জিলিপি খেয়ে নিলাম আমরা। মনিকে একটা ফোন কর স্নেহা, আজ বাড়ি ফিরতে সন্ধে হবে। অনেকগুলো কাজ আছে, সেগুলো না মিটিয়ে বাড়ি ফিরলে শান্তি পাবো না। মনিকে জানিয়ে দি, নইলে আবার চিন্তা করবে। সোহিনী আমার মাকে মনি বলে ডাকে। ছোটবেলায় নিজের বাবা মার মৃত্যুর পর আমার মা বাবার কাছেই মানুষ ও। ছোট থেকেই তাই আমার মা ওকে ছোট মামির জায়গায় মনির মতো এত মিষ্টি একটা ডাক শিখিয়ে দিয়েছে। ওর কথা শুনে অবাক হয়ে বললাম, বাড়ি ফিরবি না? বলিস কি, কি কাজ আছে? ঘড়িতে তখন বেলা 12টা বাজতে আর মাত্র 10 মিনিট। মিষ্টির দোকানের সামনে একটু একটু করে ভিড় কমতে শুরু করেছে। সকালের জলখাবারের পাট মোটামুটি সবাই চুকিয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে। এই জায়গাটার ডান দিকের একটা গলিতে বাজার বসে। সামনের দিকটায় সবজি, আর ভিতরের দিকে এগিয়ে গেলে মাছ মাংসের সম্ভার। আর বাঁ দিকের রাস্তাটা ধরে এগিয়ে গেলে সোদপুর স্টেশন, আর সেটাকেও ছাড়িয়ে এগিয়ে গেলে বিটি রোড। বাজারের দিকে লোকজনের কোলাহলটা কমতে শুরু করেছে ইতিমধ্যে। টুকটাক দোকানদাররা পাত্তারি গুটিয়ে বাড়ির পথ ধরেছে। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি নামবে। ইতিউতি ছড়ানো ছিটানো কিছু কালচে মেঘ জমা হচ্ছে এক জায়গায়, সাথে হালকা ঠান্ডা বাতাস। মনোরম লাগছে বেশ। যা প্রচণ্ড গরমে চারপাশটা তেতে রয়েছে কিছুদিন ধরে, একটু বৃষ্টি হলে। সোহিনী একবার ওর মোবাইল ফোনে চোখটা বুলিয়ে নিয়ে বলল, একটা রহস্যের গন্ধ পাচ্ছি এইখানে। ব্যাপারটা খতিয়ে দেখার একটা তীব্র ইচ্ছা জাগছে মনে। এটা হ্যান্ড ওভার করতে একজনই সাহায্য করতে পারবে। কে? অফকোর্স নীলুদা। তাই তো, নীলুদার কথা তো খেয়ালই ছিল না এতক্ষণ। নীলুদাকে মনে আছে নিশ্চয়ই। নীলুদা ওরফে নীলাঞ্জন রায়, আমার জেঠতুতো দাদা, বারাসাত থানার পুলিশ অফিসার। সোহিনীর প্রথম কেস, সেই ব্যবসায়ী পরিবারের খুন ও মহামূল্য দেবমূর্তি উদ্ধারে যে ওকে উৎসাহ জুগিয়েছিল। নীলুদার কাছে গিয়ে এখানকার থানার সাথে একটা যোগাযোগ করতে বলতে হবে। কেসটা কে দেখছেন এবং সে কতটা অগ্রসর হয়েছেন সে বিষয়ে একটু খোঁজ নিতে হবে। আচ্ছা শোন, আর সময় নষ্ট করার দরকার নেই। চল স্নেহা, গাড়িতে ওঠ, তোকে বাড়িতে ড্রপ করে দিয়ে বারাসাত চলে যাই। ওহ ফাইনালি। হ্যাঁ ভাই সোহিনী, চল চল, তোদের বাড়ি নামিয়ে দিয়ে আমিও যাব। উফ, সকাল থেকে যা দৌড়াদৌড়ি করালি মাইরি। এবার বাড়ি গিয়ে একটু আরাম করি। তুই বাড়ি যাবি মানে? তুই আমার সাথে বারাসাত যাবি চুপচাপ। কি? হ্যাঁ, কোনো কথা নয়। 4 বছর দেখা হয়নি বলে বেস্ট ফ্রেন্ডের কথা শোনা বন্ধ করে দিবি? চল চল। আমিও মোটেই বাড়ি যাব না, তোদের সাথে আমিও যাব। এবার কথাটা বললাম আমি। আমার সত্যি একদম ইচ্ছে করছিল না সোহিনীকে ফেলে বাড়ি যেতে। অগত্যা জেদ করে বসলুম। সোহিনী অবশ্য বহুবার বারণ করলো, কিন্তু আমি কিছুতেই শুনতে রাজি নই দেখে অবশেষে বলল, তোর জেদ জিন্দাবাদ। ঠিক আছে, চল। সোদপুর থেকে গাড়ি ছুটিয়ে সাজিরহাট, মধ্যমগ্রাম, হৃদয়পুর পার হয়ে যখন বারাসাতের শেঠপুকুর মোড়ে পৌঁছালাম, তখন বেলা গড়িয়ে দুপুর 1:30 বেজেছে।
রাজদিদার জন্য কষ্ট হচ্ছে সত্যি, বেচারা একটানা এতটা রাস্তা গাড়ি চালিয়ে আসছে কখন থেকে। মুখখানা দেখেও মনে হচ্ছে বেশ ক্লান্ত। এর মধ্যে মায়ের সাথেও কথা হয়ে গেছে ফোনে। মা চিন্তিত গলায় বারণ করছিল, শেষে বাধ্য হয়ে রাজি হতে হলো। বারাসাত গার্লস স্কুল ও বারাসাত গভর্নমেন্ট কলেজের মাঝখানে রাস্তায় ঢুকেই বাঁ হাতে আমার জেঠুর বাড়ি। ওদের বাড়ির সামনে গাড়িটা পার্ক করি কলিং বেল বাজালো সোহিনী। মিনিট খানেকের মধ্যেই দরজা খুলে গেল। খুলতেই দেখি জেঠিমা আমাদের দেখে এক গাল হেসে বলল, ও মা, কে এসেছে দেখো। তা তুই শোনাই, তোরা কতদিন পর এলি, আয় আয় ভেতরে আয়। আমরা তিনজনেই ভিতরে ঢুকলাম। রাজদীপদা একটু ইতস্তত করছিল, তবে সোহিনী ইশারায় আশ্বাস দিল। খুব বেশি সময় নষ্ট না করে সোহিনী সরাসরি নীলুদার কথা জিজ্ঞেস করলো। জেঠিমা জানালো নীলুদা উপরে আছে। কথাটা শুনে আমরা সরাসরি দোতলায় উঠে এলাম। নীলুদা ওর ঘরে তখন ফোনে কারোর সাথে বেশ হেসে হেসে কথা বলছিল। আমাদের দেখেই চমকে উঠে কথা থামিয়ে দিয়ে ফোনটা কেটে দিল। তোরা কিরে, ফোনে কার সাথে ওভাবে হেসে হেসে কথা বলছিলি? হাসি তো ফাঁসি নাকি? খালি বাজে কথা। কিন্তু তোরা এখন এইখানে কেন? আর ওকে তো ঠিক। ও আমার বন্ধু রাজদীপ, আর আমরা তোর কাছে একটা বিশেষ দরকারে এসেছি। দরকার? কিরকম? সোদপুরের খুনের খবরটা পড়েছিস? হ্যাঁ, সকালেই পড়েছি। এরপর কাল রাতের রিনিকে খুঁজে পাওয়ার থেকে আজ সারাদিনের সমস্ত ঘটনা নীলুদাকে বিস্তারিতভাবে সাজিয়ে গুছিয়ে বলল সোহিনী। সবটা শুনে নীলুদা একটু গম্ভীর হয়ে গেল। বুঝলাম, তুই তাহলে এই কেসটায় সাহায্য করতে চাইছিস, রাইট? হ্যাঁ, তার জন্য আমার তোর সাহায্যের প্রয়োজন। নিশ্চয়ই, বল তোর কি কি লাগবে, আমি ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছি। আপাতত সুদীপদার মার্ডারটা কোন থানা দেখছে এবং কোন পুলিশ অফিসারের ওপর এর ভার রয়েছে, আর সবশেষে ওনার সাথে একবার যোগাযোগ করিয়ে দিতে হবে। বেশ, আমি ঘোলা পুলিশ স্টেশনের সাথে সবার আগে যোগাযোগ করছি। আর আজ রাতের মধ্যেই সমস্ত ইনফরমেশন কালেক্ট করে কাল সকালেই একবার ও বাড়ি চলে যাব। আমি দেখছি এই কেসে তুই যাতে সাহায্য করতে পারিস তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব, চিন্তা করিস না। থ্যাঙ্কস নীলুদা, ইউ আর দ্য বেস্ট। দুপুরে খাওয়া দাওয়া জেঠুর বাড়িতেই করলাম আমরা। মেনুতে ছিল জেঠিমার হাতের সর্ষে দিয়ে পার্শে মাছের পদ আর কাঁচা আমের চাটনি। খাবার পরিবেশন করতে করতে জেঠি একটু আক্ষেপে সুরে বলল, তোরা যদি একটু আগে বলতিস যে তোরা আসবি, তাহলে তোদের জেঠুকে বলে একটু পাঁঠার মাংস আনতুম। তাতই বড্ড ভালোবাসে না? তাতই হলো সোহিনীর ডাক নাম। এই নামটা ওর মা মানে আমার পিসিমার দেওয়া। খাওয়া দাওয়া শেষে বিকেলের দিকে নীলুদা একটু বেরোলো, হয়তো থানায় গেল কিছু খবর জোগাড় করতে। জেঠির জোড়াজুড়িতে বিকেল গড়িয়ে সন্ধে পর্যন্ত ওই বাড়িতে বিশ্রাম নিয়ে 7:30 নাগাদ বাড়ির দিকে রওনা দিলাম আমরা। গাড়িতে স্টার্ট দিয়ে রাজদীপদা বলল, ভাই এবার বাড়ি যাবি তো? হ্যাঁ হ্যাঁ। বাড়ি পৌঁছাতে বেশিক্ষণ লাগলো না আমাদের। কলিং বেল বাজানোর পর ধূপধাপ শব্দে দরজা খুলতেই দেখি মায়ের মুখটা এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে আবার আমাদের দেখে কেমন যেন ম্লান হয়ে গেল। পরক্ষণেই ভিতর থেকে বাবার গলা পেলাম, কি গো, ফিরলো? না, ওই তাথই আর সোনাই এসেছে। মাকে কেমন যেন উদ্বিগ্ন দেখাচ্ছে। রাজদীপদা আমাদের বাড়িতে ড্রপ করে দিয়েই চলে গেছে। এর মধ্যে আবার বাড়িতে কি হলো? কি হয়েছে মনি? রিনি অনেকক্ষণ হলো বেরিয়েছে, এখনো ফেরেনি। ফোনটাও ধরছে না। কি?
বাইরে বৃষ্টির তেজটা বাড়তেই মায়ের চোখে মুখে অন্ধকার নেমে এলো। এই ঝড় বৃষ্টির মধ্যে অচেনা মেয়েটা যে কোথায় গেল সেটা ভেবেই মায়ের মন অশান্ত হয়ে উঠেছে। বাবা আর সোহিনী একটানা ফোনে কানেক্ট করার চেষ্টা করছে রিনিকে। রাত এখন প্রায় 10টা। এতটা সময় এই দুর্যোগের মধ্যে বাইরে থাকাটা মোটেই ঠিক কথা নয়। মায়ের কথায় রিনি সন্ধ্যা ঠিক 6টা নাগাদ কি এক বিশেষ দরকারে ওর কলেজের এক স্যারের বাড়ি যাচ্ছে বলে বেরিয়ে যায়। তখনও বৃষ্টি বা ঝড়ের সেরকম কোনো পূর্বাভাস দেখতে না পেয়ে মা ওকে যেতে দেয়, কিন্তু এখন মা বেশ অপ্রস্তুত বোধ করছে ওকে এভাবে যেতে দেওয়ার জন্য। আহা, এখন অত ভেবে কি হবে, আর এত চিন্তা করো না তুমি, আমরা তো দেখছি কি করা যায়। এই তাথই। হ্যাঁ মামা। আমার মনে হয় সময় নষ্ট না করে আমাদের পুলিশ স্টেশনে যাওয়া উচিত। চল এখনই বেরিয়ে পড়ি। বাবা আর সোহিনী থানার উদ্দেশ্যে বের হতে যাবে এমন সময় কলিং বেলটা বেজে উঠল। এমন অপ্রত্যাশিত সময়ে কলিং বেলের শব্দে কিছুক্ষণের জন্য হকচকিয়ে গেলাম। যা, দরজাটা খোল। ঝট করে এগিয়ে গিয়ে দরজাটা খুলতেই আমার চোখ কপালে উঠে গেল। বাইরে তখন একটা ছাতা মাথায় দাঁড়িয়ে রয়েছে রিনি। ছাতাটা ভাঁজ করে ভিতরে ঢুকে এলো রিনি। সাংঘাতিক অবাক ভাবটা কাটিয়ে উঠে সবার প্রথমে কথা বলল সোহিনী। এত দেরি হলো তোমার রিনি? হ্যাঁ সেটাই তো, তোমার কাকাবাবু এক্ষুনি তো থানায় ছুটছিলেন। আমি আমার এক স্যারের বাড়ি গেছিলাম। ছাতাটা খুলে নামিয়ে রেখে বলল রিনি। সেটা তো জানি আমরা, কিন্তু সে জায়গাটা কোথায়? সোদপুরে গেছিলাম। সোদপুর? হ্যাঁ, আমার কিছু খাতা বই ছিল ওনার কাছে, আনতে গেছিলাম। বৃষ্টি হচ্ছিল ওইদিকে প্রচণ্ড, তাই গাড়ি পেতে দেরি হলো। ফোন ধরছিলে না কেন? ব্যাগের ভিতরে ছিল তো, বৃষ্টির শব্দ শুনতে পাইনি। এরপর কথা আর বেশি দূর এগোলো না। রিনিকে বাড়ি পৌঁছতে দেখে আমরা সবাই তখন যেন হাঁপ ছেড়ে বেঁচেছি, কিন্তু আমার কেমন যেন একটা খটকা লেগে রইল ওকে নিয়ে। রাতের খাওয়া দাওয়ার পর সোহিনীকে দেখলাম রিনির জন্য খুলে দেওয়া ঘরটায় ঢুকছে। এই ঘরটায় আমার ঠাকুমা থাকতেন। বছর 3 আগে ওনার মৃত্যুর পর থেকে ঘরটা বন্ধই থাকে বেশিরভাগ সময়। রিনি তখন একটা খাতায় পেন দিয়ে কী সব লিখছিল। আমাদের দেখেই সেটা বন্ধ করে বলল, তোমরা? সোহিনী ওর পাশে গিয়ে বসল, নরম স্বরে বলল, এখন কেমন ফিল করছো? কালকের থেকে অনেকটা ভালো। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের যে কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না। আরে এসবের কোনো দরকার নেই। আচ্ছা রিনি, কাল তুমি বলেছিলে তোমার মা বাবা এখানে নেই, কোথায় ওনারা? কথাটা শুনে রিনি এক মুহূর্তের জন্য চুপ করে গেল, তারপর ধরা গলায় বলল, এখানে নয়, আমার মা বাবা আসলে জীবিত নেই। আমার তখন ক্লাস 10-এর ফাইনাল পরীক্ষা সবে শেষ হয়েছে। একটা অ্যাক্সিডেন্টে মারা গেছিল দুজনেই। ওদের মৃত্যুর পর আমাকে একটা হোস্টেলে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই 11-12-এর পড়াশোনা শেষ করে কলেজে ভর্তি হই। আমার কেমন যেন মনটা উদাস হয়ে গেল। কি মর্মান্তিক ঘটনা! মেয়েটার মানসিক বিকৃতি হয়তো সেই সময়টা থেকেই। রাত অনেক হয়ে যাওয়ায় নিজেদের ঘরে চলে এলাম আমরা। সারাদিনের ক্লান্তিতে খুব তাড়াতাড়ি ঘুম নেমে এলো 2 চোখে। পরদিন সকাল ঠিক 10টায় নীলুদা হাজির হলো আমাদের বাড়ি। সব ব্যবস্থা করে ফেলেছি। সুদীপের খুনের কেসটা ঘোলা থানার অফিসার মিস্টার দেবরাজ গুহ দেখছেন। গত পরশুই খুনটা হয়েছে বলে এখনো বিশেষ অগ্রসর হতে পারেননি ওনারা। তোর নাম শুনেছেন এবং তুই সাহায্য করতে চাস জানানোয় বেশ আনন্দিত হয়েছেন। আপাতত আমাদের কাজ হলো 11:30 নাগাদ একবার ঘোলা থানায় মিস্টার গুহর সাথে দেখা করা। তারপরে উনি ওনাদের সব আপডেট তোকে জানিয়ে দেবেন।
সোহিনীর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল ওর কথায়। ঝটপট সকালের জলখাবার খেয়ে আমরা নীলুদার গাড়িতে ঘোলা রওনা হয়ে গেলাম। আজ আর রাজদীপদাকে ডাকলো না সোহিনী। বেচারা কাল অনেক খেটেছে, আজ না হয় একটু বিশ্রাম করুক। রাস্তায় ট্রাফিক কম থাকায় 1 ঘন্টার মধ্যেই ঘোলার থানায় পৌঁছে গেলাম আমরা। নীলুদা সিভিল ড্রেসে আসলেও একজন ভদ্রলোক ওকে চিনতে পেরে বেশ খাতিরের সঙ্গে একটা হ্যান্ডশেক করলেন। 2-3টে কথাবার্তার পর নীলুদা আমাদের দিকে তাকিয়ে বলল, ওই যে আমার 2 বোন, সোহিনী আর স্নেহা, আর ইনি হলেন মিস্টার দেবরাজ গুহ। ভদ্রলোককে এবার ভালো করে লক্ষ্য করলাম আমি। বয়স সম্ভবত 35, বেশ লম্বা চওড়া সুঠাম চেহারা, কাঁচা পাকা মেশানো চুল ও গোঁফে বেশ মানানসই তার দেহ। আমাদের দেখে একগাল হেসে এগিয়ে এলেন, হ্যান্ডশেক করে বললেন, নাইস টু মিট ইউ। নীলুদা এবার ডাইরেক্ট প্রসঙ্গে ঢুকে পড়ল। আচ্ছা মিস্টার গুহ, এবার বরং আপনি সোহিনীকে পরশুদিনের মার্ডারের আলোচনাগুলো বলুন। দেবরাজবাবু একটু গম্ভীর হয়ে গেলেন, কি যেন একটা ভেবে তারপর বললেন, পরশুদিনের মার্ডার নিয়ে তো কথা হবেই, কিন্তু 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 গতকাল রাতে ওরকম সেম টাইপের আর একটা মার্ডার হয়েছে। হোয়াট? আরো একটা খুন একই রকম ভাবে? একজন সাক্ষী রয়েছে এই ঘটনার, ভেতরেই সে অপেক্ষা করছে। এক কাজ করুন, আপনারা আগে তার সাথেই কথা বলে নিন, কেমন? ভদ্রলোকের পিছন পিছন থানায় ঢুকলাম আমরা। থানায় ঢোকার অভিজ্ঞতা এর আগে অল্প কয়েকবার হয়েছে আমার। বাঁ দিকের একটা দরজা ঠেলে আর একটা ঘরে প্রবেশ করলেন দেবরাজবাবু, সঙ্গে আমি, সোহিনী আর নীলুদা। ঘরের এক পাশে রাখা একটা বেঞ্চের উপর বসে রয়েছে একজন আমারই বয়সী মেয়ে। চোখে মুখে একটা সাংঘাতিক আতঙ্কের ছাপ স্পষ্ট। পরনের জামা কাপড় কাদা ময়লায় একাকার, কপালে এবং হাতে অনেকগুলো কাটা ছড়ার দাগ আর শুকনো রক্তের কালচে আভা। পাশে একজন ভদ্রলোক ও ভদ্রমহিলা চিন্তিত মুখে বসে রয়েছেন, সম্ভবত মেয়েটার বাবা মা। আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম তার দিকে। সোহিনী ভালো করেই জানে কিভাবে এটা ট্যাকেল করতে হয়। নর্থ কলকাতার কেসটার দৌলতে সেই অভিজ্ঞতা ওর আছে। মেয়েটার সামনে রাখা চেয়ারটায় বসলো সোহিনী। একটা স্নিগ্ধ হাসি নিয়ে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? মেয়েটা ওর দিকে তাকালো ভয় মেশানো দৃষ্টিতে, ভালো করে যেন পর্যবেক্ষণ করলো সে, কিন্তু কোনো উত্তর দিল না। সোহিনী এবার ওর হাতের উপর হাত রাখলো আলতোভাবে। এই আকস্মিক স্পর্শে চমকে উঠল মেয়েটা। আমি তোমাকে সাহায্য করতে এসেছি। সত্যি? আচ্ছা, কাল তুমি কি দেখেছিলে? তার মুখ যেন মুহূর্তের জন্য কোনো বিভীষিকাময় স্মৃতি মনে করে ভয়ে অন্ধকার হয়ে গেল। আতঙ্কে চোখ মুজে কাঁদতে লাগলো সে। পাশে বসে থাকা ভদ্রমহিলা ওকে সামলাতে সামলাতে বললেন, আগে নমস্কার, ওর নাম প্রাপ্তি, আমরা ওর বাবা মা। আমরা নিজেরাও ঠিক করে কিছু জানি না। ওর সাথে কাল রাতে ঠিকই হয়েছে। কাল আমি আর আমার স্বামী বাড়ি ছিলাম না, আজ ভোরে ফিরেছি আমরা। মেয়ের একাই বাড়ি থাকার কথা ছিল কাল। সন্ধ্যায় ওর ঘন্টা 2 টিউশন থাকে, সেখান থেকে ফিরে কি হয়েছে কিচ্ছু জানি না। আজ ভোরে ফেরার সময় আমাদের বাড়ির সামনে পুরো পাড়ার ভিড় দেখে এগিয়ে আসতেই সে কি ভয়ঙ্কর দৃশ্য! আমার মেয়েটা রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আর তার পাশে ওরই বন্ধু সৌমেনের মৃতদেহ। এক্স্যাক্টলি সেম ওয়েতে খুনটা করা হয়েছে, কপালে গুলি চালিয়ে। পরপর 2 দিন একই রকম ভাবে দুটো খুন কে করতে পারে সেটাই তো বুঝতে পারছি না। আমি জানি,
কি জানো? কে খুন করেছে আমি তাকে দেখেছি। দেখেছো? হ্যাঁ, কিন্তু কিন্তু কি? মুখটা দেখতে পারিনি। একটা মুখোশের ঢাকা ছিল, সেটা হাতে একটা বন্দুক ছিল, সেটা দিয়ে সৌমেনকে বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল সে। মুখোশের কথা শুনতেই বিদ্যুতের ঝলকানির মতো আমার মনে পড়ে গেল রিনি আর নেতাজি সুভাষনগরের গলির মুখে দাঁড়িয়ে থাকা সেই দুই বৃদ্ধের কথাগুলো। মুখোশে ঢাকা মুখ। দেবরাজবাবুর সাথে 2-3টে কথা বলে আর তার মোবাইল নাম্বারটা নিয়ে বাইরে বেরিয়ে এলাম আমরা। কিরকম বুঝছিস? প্রশ্নটা করলো নীলুদা। কালকে বৃষ্টির সব চিহ্ন মুছে ফেলে আজ সকাল থেকে আকাশে ঝকঝকে রোদ। ব্যস্ত জীবনের কোলাহলে সামনের পথঘাট তখন মুখরিত। সোহিনী খানিকক্ষণ চুপ করে কিছু একটা ভাবল, তারপর বলল, আমার মনে হচ্ছে কোনো সাধারণ কেউ এই খুনগুলো করছে না। তাহলে কি সিরিয়াল কিলার? হতে পারে। আর আমার মন এও বলছে যে আরও খুন হতে চলেছে। কি বলছিস তুই? হ্যাঁ, এই রহস্যটা অনেকটা জটিল। এত সহজে আমরা এর জট খুলতে পারবো না। কে করছে এগুলো, আর কেনই বা করছে? এটা কোনো ষড়যন্ত্র? ষড়যন্ত্র হলে কে রয়েছে এই পুরো ব্যাপারটার পেছনে? কে রয়েছে ওই অন্ধকার মুখোশের আড়ালে? বাড়ি ফিরে রাজদীপটাকে দেখে নর্মালের চেয়েও এক ধাপ বেশি অবাক হলাম আমরা। আমাদের দেখে অবশ্য সে বলল, এই এসেছিলাম একটু তোদের সাথে দেখা করতে। ওই কেসটা নিয়ে তোরা দেখাশোনা করবি বলছিলি তো, তাই আর কি এসেছিলাম। এসে শুনছি তোরা নাকি কেসের কাছে ঘোলা থানা গেছিস, তাই একটু ওই রিনির সাথে গল্প করছিলাম। এই বলে সে দরজার দিকে পা বাড়ালো। সোহিনী ওকে থামিয়ে বলল, তো চললি কোথায়? আমরা তো চলে এসেছি, চল ঘরে গিয়ে কেসটা নিয়ে কথা বলি। রাজদীপদা কিন্তু থামলো না, জুতো পরতে পরতে বলল, না রে, আজ উঠি বুঝলি, বেলা হয়ে গেছে তো, আবার কাল আসবো খন, ঠিক আছে? আমরা হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। শেষে সোহিনী একবার ননসেন্স বলে ভিতরে চলে গেল। ফ্রেশ হয়ে ঘরের উদ্দেশ্যে রওনা হয়েছি। বসার ঘরের একটা সোফায় বসা রিনিকে চোখে পড়ল। ওর হাতে একটা লাল গোলাপ, পরম যত্নে পাপড়িগুলোর উপর তখন হাত বুলাচ্ছে সে। সোহিনী ওর দিকে এগিয়ে গিয়ে হাসি মুখে জিজ্ঞেস করলো, বাগান থেকে পেড়ে আনলি বুঝি? না। তাহলে? ও দিয়েছে। মানে কে দিয়েছে? তোমার কোনো বন্ধু? না, রাজদীপ। লজ্জায় মুখটা নামিয়ে বলল রিনি। রাজদীপ তার রিনিকে বাড়ি বয়ে এসে গোলাপ দিয়ে গেছে? হ্যাঁ, আমার থেকেও বেশি অবাক হয়েছে সোহিনী। শুধু অবাক নয়, হতবাকও বটে। রাজদীপ তোমাকে ফুল দিয়ে গেছে কেন? সেটা তো জানি না। এখানে এসে আমার সাথে অনেক কথা বলল। যখন আমি বললাম তোমরা বাড়ি নেই, আমায় বলল আমি তোমার সাথেই দেখা করতে এসেছি। তারপর আমার হাতে এই গোলাপটা দিয়ে বলল, এটা তুমি রাখো। সোহিনী যেন কিছুতেই অবাক ভাবটা কাটিয়ে উঠতে পারছে না। না পারাটাই স্বাভাবিক। আমার কিন্তু তখন মাথায় অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। রাজদীপ তার রিনির প্রতি হঠাৎ একটা কৌতূহল সেই প্রথম দিন থেকেই আমি লক্ষ্য করেছি। আজ আবার গোলাপ। এইসব যে ঠিক কিসের লক্ষণ তা বেশ ভালোই জানা আছে আমার। আশা করি সোহিনীরও জানা আছে। একটা বিরক্তিসূচক ভাব দেখিয়ে সোহিনী দোতলায় উঠে গেল। আমিও স্বভাবতই ওর পিছন পিছন উঠে এলাম। পিছন থেকে একবার রিনিকে বলতে শুনলাম, সন্ধেবেলায় রাজদীপ বলল 6টার মধ্যে তৈরি থাকতে, কোথায় যেন নিয়ে যাবে।
আজকের দুপুরটা বিভিন্ন কাজের মধ্যে দিয়ে কেটে গেল। সোহিনী অধিকাংশ সময় ফোনে দেবরাজবাবু ও ওনার টিমের সাথে অনেকগুলো ডিসকাশন করলো। পরশু রাতে সুদীপদার মার্ডারটা হয় 9:45 নাগাদ, মানে যখন আমরা 12 মন্দির ঘাটে বসে গঙ্গার হাওয়া খাচ্ছিলাম। আর গতকাল রাতে সৌমেন বলে ছেলেটা খুন হয় 9টা নাগাদ, প্রবল বৃষ্টিতে যখন গোটা সোদপুর হিমশিম খাচ্ছে। থানায় কমপ্লেন জানাতে আসা প্রাপ্তি মেয়েটা আসলে সৌমেনের প্রেমিকা। পুলিশের কাছে সে কথা স্বীকার করেছে। সে সঙ্গে কাল রাতে নিজের চোখে দেখা সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথাও জানিয়েছে বিস্তারিতভাবে। প্রাপ্তি ও সৌমেন দুজনেই ক্লাস 12-এর বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট। সোদপুর স্টেশনের কাছেই একটা জায়গায় একসাথে অঙ্ক টিউশন পড়ে তারা দুজন। গতকাল রাতেও টিউশন ছিল ওদের। সেখান থেকে ফেরার পথেই তুমুল বৃষ্টি নামে। সৌমেন যথারীতি অনেক বারণ করা সত্ত্বেও প্রাপ্তিকে ওর বাড়ি পৌঁছে দিতে আসে, আর সেখানেই খুন হয় সে। খুনিকে ভালো করে দেখতে পায়নি প্রাপ্তি, শুধু একটা মুখোশ পরা কালো অস্পষ্ট অবয়বকে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকতে দেখেছে সে। এই মুখোশ জিনিসটা দুই ক্ষেত্রেই কমন। তাহলে কি এটা ধরে নেওয়া যায় যে দুটো খুন একই ব্যক্তি করেছে? কিন্তু সোহিনী, এই দুটো ছেলে হঠাৎ করে কোন কারণে খুন হতে পারে? কথা শুনে তো এও মনে হচ্ছে না যে তারা কোনো বিশাল সম্পত্তির আধিকারিক। তাহলে কেন? সেটাই তো ভাবাচ্ছে রে স্নেহা। কি জানি। সোহিনী একটা দীর্ঘশ্বাস ফেলে ওর ল্যাপটপটা নিয়ে বসতে যাবে, ঠিক এমন সময় বাইরে একটা গাড়ির হর্ন শোনা গেল। সোহিনীর মুখে একটা বিরক্তির ভাব ফুটে উঠল। এর কারণ আমি জানি। বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িটা আর কারণ নয়, রাজদীপ তার। এই হর্নের শব্দে চোখ দুটো আপনা থেকেই ঘড়ির দিকে চলে গেল। টিকটিক করে সেটা তখন জানিয়ে দিচ্ছে সময়টা সন্ধে 6টা। দুপুরবেলা রিনির মুখে শোনা কথাগুলো মনে পড়ে গেল। ওকে বাইরে কোথায় যেন নিয়ে যাবে রাজদীপটা এখন। নিচে ঠিক কি হচ্ছে দেখার জন্য সিঁড়ির সামনেটায় দাঁড়িয়ে উঁকি মারলাম। রিনিকে তৈরি হয়ে বেরিয়ে যেতে দেখলাম। মা হয়তো এই জিনিসটা জানতো, কারণ সে তখন রিনিকে হাসি মুখে বিদায় জানিয়ে নিজের ঘরে চলে গেল। একটা অপ্রস্তুত ভাব নিয়ে ঘরে ফিরতেই আর এক চোট অবাক হলাম। সোহিনী দেখি ওর ল্যাপটপটা বন্ধ করে একটা শার্ট প্যান্ট পরে তৈরি হয়ে নিয়েছে, যেন এক্ষুনি কোথাও বেরোবে। কিরে, কোথায় যাচ্ছিস? কাজ আছে, তুইও তৈরি হয়ে নে। ব্যাস, সোহিনী বলেছে মানে কাজটা করতেই হবে। বিনা বাক্য ব্যয়ে রেডি হয়ে ওর পিছু পিছু বাড়ি থেকে বেরিয়ে বিটি কলেজের মোড় থেকে একটা অটো ধরে মধ্যমগ্রাম চৌমাথায় আসতেই রাজদীপদার গাড়িটা চোখে পড়ে গেল। সোহিনী কি তবে ওদের ফলো করার চেষ্টা করছে? কিন্তু কেন? সামনের গাড়িটা মধ্যমগ্রাম স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে যেতেই আমরাও অটো থেকে নেমে ভাড়া চুকিয়ে সেই দিকেই পা বাড়ালাম। গ্রীষ্মকালের সন্ধ্যা 6:30 মানে ব্যস্ততার চরম মুহূর্ত। রোজকার মতোই রাস্তায় বেশ ভিড় এখন। কিছু দূর যেতেই একটা রোড সাইড ক্যাফের চেয়ারে বসে থাকতে দেখলাম রিনি আর রাজদীপদাকে। এই রোড সাইড ক্যাফেগুলো সম্প্রতি খুলেছে এদিকটায়। খোলা আকাশের নিচে গুটি কয়েক চেয়ার টেবিলে সাজানো সুন্দর পরিবেশ। সোহিনী সরাসরি ওই ক্যাফের কাছে গিয়ে একটু ভিতরের দিকে একটা চেয়ার টেনে বসলো। আমিও যথারীতি সেটাই করলাম। একটু ভয় হচ্ছিল বটে, রাজদীপদা যদি দেখে ফেলে সোহিনী কি উত্তর দেবে তখন? ও গোয়েন্দা বলে সবার উপর গোয়েন্দাগিরি করবে, সেটা তো ঠিক কথা নয়। কিন্তু আমার ভয়কে সম্পূর্ণ অগ্রাহ্য করে রাজদীপদা আমাদেরকে খেয়ালি করল না। ক্যাফেটার নাম পিস ক্যাফে। সত্যি মনোরম পরিবেশ এখানটায়। আকাশে কালবৈশাখীর কিছু খুচরো মেঘ দেখা যাচ্ছে, সঙ্গে ঠান্ডা বাতাস। এই দুয়ের সাথে সামঞ্জস্য বজায় রেখে ক্যাফের অন্দরে একটা মিষ্টি হিন্দি গান বাজছে। সোহিনী এক দৃষ্টে চেয়ে রয়েছে রাজদীপদার দিকে। সে তখন রিনির সাথে লাজুক হেসে বাক্য বিনিময় করছে। এমন সময় একটা কাণ্ড হলো। কথা শেষ করে হঠাৎই টেবিলের উপর রাখা রিনির হাত দুটো ধরে রাজদীপদা বলে উঠল, রিনি, যেদিন তোমায় প্রথম দেখেছিলাম তোমার দিক থেকে আমি চোখ ফেরাতে পারিনি। কি অপরূপ তুমি। সো আই মিন
উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড? এই প্রশ্নের সঙ্গে সঙ্গে পরপর দুটো ঘটনা ঘটল। এই প্রস্তাব শুনে রিনি এক ঝটকায় ওর হাত দুটো ছাড়িয়ে নিয়ে মুখ বিকৃত করে প্রথমে একটা হোয়াট বলে টেবিলে রাখা জলের গ্লাসটা থেকে পুরো জলটা ছুঁড়ে মারল রাজদীপদার মুখে। আর ইউ সিরিয়াস? নিজের মুখটা কখনো দেখেছো আয়নায়? ইউ ডিসগাস্টিং। আই হেট লাভ, আই হেট ইউ বয়েজ। কথা শেষ করেই নিজের ব্যাগটা তুলে হনন করে সেখান থেকে বেরোনোর পথে এক ওয়েটারের সাথে ধাক্কা খাওয়ায় তার হাতের কাঁচের গ্লাসগুলো মাটিতে পড়ে ঝনঝন শব্দে ভেঙে গেল। যদিও সেসবে তোয়াক্কা না করেই একবার ইডিয়েট কোথাকার বলে শটান ক্যাফের বাইরের রাস্তা ধরে নিতে 1 মিনিটও লাগলো না রিনির। হলো তো শিক্ষা? উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড? উরি বাবা, নে মুখটা মোচ এটা দিয়ে। রাজদীপদার দিকে নিজের রুমালটা এগিয়ে দিল সোহিনী। ইতিমধ্যে আমরা আমাদের টেবিল ছেড়ে উঠে এসেছি রাজদীপদার টেবিলে। সে তখন কিছুক্ষণ আগে ঘটে যাওয়া উপরোক্ত ঘটনার ফলে বেশ বিধ্বস্ত। ইস, সত্যি এত লোকের সামনে এতটা অপমান না করলেও চলতো রিনির। রাজদীপদা একবার তাকালো সোহিনীর দিকে। তো তুই এখানে কি করে এলি? হ্যাঁ আমি। তোর এই দুরাবস্থা দেখে উঠে আসতেই হলো। তুই পাগল নাকি? মেয়েটাকে 2 দিন হলো সবে দেখেছিস, এখনই কেউ প্রপোজ করে? তাকে তো চিনিসও না ঠিক করে। এরপর আর কিছু বলতে পারল না রাজদীপদা। সে এটুকুতেই বেশ মুষড়ে পড়েছে। মিনিট 15 পরে ক্যাফেতে একটা ছেলে বেশ হন্তদন্ত হয়ে ঢুকলো। তাকে দেখে আমাদের পাশের টেবিলে বসে থাকা একটা মেয়ে এগিয়ে গেল। তাদের কথোপকথন বেশ ভালো মতোই কানে আসছিল। কি হলো রে, এত দেরি? আরে আর বলিস না, এই উল্টো দিকের গলিটা দিয়ে শর্টকাট মেরেছিলাম। ম্যাম আজও এত দেরি করে ছাড়লো, তাড়াহুড়ো করে আসতে গিয়ে একটা লোক এসে ধাক্কা লেগে গেল, আর তখন সব পেপারগুলো ঘুরে ফিরে এদিক ওদিক হয়ে গেল। এ বাবা, তারপর আর কি, গোছগাছ করে আসতে গিয়ে আরও দেরি হয়ে গেল। কি অদ্ভুত লোক রে, এই গরমের মধ্যেও ফুল শার্ট প্যান্ট পরে রয়েছে, মুখে আবার একটা কালো সাদা মুখোশ। তাকিয়েছিল আমার দিকে এতক্ষণ, কোনো কথা বলল না। কোনো থিয়েটারে লোক হবে মেবি। ছেলেটার শেষের কথাগুলো শুনে এক লাফে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। কি বললো? কি পড়েছিল সেই লোকটা? একটা কালো সাদা মুখোশ। সোহিনীর কানেও নিশ্চয়ই কথাগুলো গেছে। একটা ঢোক গিলে ওর দিকে তাকালাম। ও এক দৃষ্টি আর চোখে চেয়ে রয়েছে পাশের টেবিলে বসা সেই ছেলে আর মেয়েটার দিকে। এই 2 দিনে 2টো খুনের খবর পেয়েছি আমরা। 2টো খুনের অঞ্চলই সোদপুর। এবার সহসা এই মধ্যমগ্রামে সেই মুখোশধারীর খবর পেয়ে মনটা যেন আপনার থেকেই কু গাইতে শুরু করলো। ক্যাফের কোলাহলপূর্ণ পরিবেশে এই চিন্তাটা প্রাণপণে দূরে সরিয়ে রাখার চেষ্টা করলাম। 3 কাপ ক্যাপুচিনো অর্ডার দিয়েছিল সোহিনী। মিনিট 5 মধ্যেই সামনের টেবিলে চলে এলো সেগুলো। সোহিনী কিন্তু কফিতে চুমুক দিতে দিতে পাশের টেবিলের সেই দুজনের উপর ভালোভাবে নজর রাখছিল। রাজদীপদা ইতিমধ্যেই যেন 100 গুণ বেশি ডিপ্রেসড হয়ে পড়েছে। নিঃশব্দে গরম কফি চালান করছে পেটে। বেচারার উপর বেশ মায়া হচ্ছিল। এইভাবে প্রায় 20 মিনিট কাটলো। পাশের টেবিলের দুজন বিল চুকিয়ে ক্যাফের বাইরে যেতেই সোহিনী উঠে পড়ল। আমাদের বিল আগে থেকেই চোকানো ছিল, তাই আর সময় নষ্ট না করে সোজা ওদের পিছু পিছু বেরিয়ে এলাম আমরা 3 জন। স্বাভাবিক অবস্থা থাকলে রাজদীপদা এতক্ষণে 1000টা প্রশ্ন করত, কিন্তু এই মুহূর্তে সে নির্বাক, বাধ্য ছেলের মতো হেঁটে চলেছে আমাদের সাথে। আমরা ওই দুজনের থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে অনুসরণ করে চলেছি তাদের। যদিও এর কারণ বা তাৎপর্য কোনোটাই আমি জানি না, আমার মন কেন জানি না অনবরত সাবধান করে চলেছে আমায়। সামনের দুজন উল্টো দিকের একটা গলিতে ঢুকলো। মেয়েটা জিজ্ঞেস করলো, কি রে এখানে ঢুকলি যে? আরে এই গলিটা সন্ধ্যের পর বিলকুল ফাঁকা থাকে, একটু একান্তে সময় কাটাবি না? এইবার মেয়েটাও লজ্জায় মাথাটা একটু নামিয়ে ছেলেটার আরো কাছে সরে এসে ওর হাত ধরে হাঁটতে লাগলো। গলিটা সত্যি নিঝুম আর নিস্তব্ধ। ইতিউতি স্ট্রিট ল্যাম্প জ্বললেও বাড়ি ঘরদোর খুবই অল্প ও নিতান্তই হাতে গোনা। অধিকাংশটাই ফাঁকা মাঠ, ঘাস জমি আর পুকুর কিংবা ঝিল।
আগন্তুক দুজন ঝিলের বাঁধা পাড়ের পাশে দাঁড়িয়ে খোশ গল্প করতে লাগলো। আমরা তিনজন একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে সেই দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। মিনিট 10 এভাবেই কেটে গেল। কোথাও বিশেষ কোনো শব্দ নেই। অদূরে বড় রাস্তা থেকে অল্প বিস্তর গাড়ি ঘোড়া ও লোকজনের কোলাহলের নিস্তেজ শব্দ ভেসে আসছে। একটু অধৈর্য হয়ে গলির অন্যদিকে তাকাতে যাব, ঠিক তখনই সোহিনী আমার হাতটা খপ করে চেপে ধরল। হঠাৎ এই ইঙ্গিতে আবার সেই পুকুরের দিকে তাকালাম আমি। সামনের আগন্তুক দুজন তখন যেন একটু ঘনিষ্ঠ হয়ে পড়েছে। দুজনের ঠোঁট দুটো আস্তে আস্তে এগিয়ে চলেছে একে অপরের একদম কাছে। সেই ঠোঁট দুটো অন্যজনকে ছুঁতে যাবে, ঠিক তক্ষুনি একটা খটখট শব্দে দুজনেই চমকে উঠে গলির বিপরীত দিকে তাকালো। তাদের দৃষ্টি অনুসরণ করে আমরাও তাকালাম সেই দিকে, আর নিমেষে পাথর হয়ে গেলাম। একজন মানুষ এসে দাঁড়িয়েছে সেখানে। কালো শার্ট প্যান্টে মোড়া তার শরীরটা আলকাতরার মতো দেখাচ্ছে এই অন্ধকারে। মুখে তার একটা মুখোশ, ভেনদেত্তা মাস্ক যাকে আমরা বলে থাকি চলতি ভাষায়। আর সবশেষে হাতে তার একটা রিভলভার, শক্ত করে ধরা। শুধু হাত বললে অর্ধেক বলা হবে। বাঁ হাতে ধরা রয়েছে সেই আগ্নেয়াস্ত্রটা, এবং সেটার নল সোজা উঁচানো রয়েছে সামনে দাঁড়িয়ে থাকা অচেনা ছেলেটার দিকে। এরপর যে ঘটনাটা ঘটলো সেটা স্মরণ করে এখন লিখতে গিয়েও আমি শিউরে উঠছি। চোখের পলকে বাগিয়ে রাখা বন্দুকটার ঘোড়া টিপে দিল সেই মূর্তি, আর কপালে গুলির আঘাতে একটা প্রচণ্ড আর্তনাদ করে রাস্তায় লুটিয়ে পড়লো ছেলেটা। কপাল চুঁইয়ে পড়া রক্তে তখন সামনের রাস্তা রক্তিম। এই সাংঘাতিক দৃশ্য চোখের সামনে দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল মেয়েটা। যদিও মূর্তিটার মুখ ঢাকা, তবুও মনে হচ্ছিল সেই মুখোশের পিছনে সে যেন একটা ক্রূর নিষ্ঠুর পৈশাচিক হাসি হাসছে। এরই মধ্যে মেয়েটা উঠে দাঁড়িয়ে প্রচণ্ড আক্রোশে ছুটে এলো সেই মূর্তির দিকে। মূর্তিটা আরেকবার বন্দুক বাগিয়ে নিমেষে আরেকটা প্রাণনাশ করতে এক মুহূর্ত কুণ্ঠা বোধ করলো না। আবার একটা গুলি চলল। ঠিক 8:30 নাগাদ খুন দুটো হয়েছে। টাইমটা নোট করুন আর এক্ষুনি স্পটে যান। সামনে বসে থাকা পুলিশ অফিসারকে উদ্দেশ্য করে কথাটা বলল সোহিনী। মিনিট 10 আগে ঘটে যাওয়া সেই বিভৎস ঘটনার বর্ণনা দিতে আমরা এখন মধ্যমগ্রাম থানায়। একটা খুন চোখের সামনে দেখে পুলিশকে রিপোর্ট করাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। পুলিশ অফিসার যদিও প্রথমে আমাদের উপরেই সন্দেহটা করেছিলেন, চশমার পুরো লেন্সের ফাঁক থেকে বললেন, আর তোমরা যে আমাকে বোকা বানাচ্ছ না সেটা আমি কি করে বিশ্বাস করব? এই প্রশ্নটা অবশ্য সোহিনী নিজের পরিচয় ও সোদপুরের খুনটাতে পুলিশের সাথে ওর জয়েন্ট তদন্তের কথা বলতেই এক লাফে চলে গেল। অফিসার তৎক্ষণাৎ তার টিম নিয়ে খুনের স্পটের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, আর আমরাও বাড়ির পথ ধরলাম। রাস্তায় দেবরাজবাবুর একটা ফোন এলো। একটু আগের খুনের খবরটা তার কাছেও পৌঁছেছে। তিনি একটা বিশেষ আলোচনার জন্য কাল ঠিক দুপুর সোহিনীকে ঘোলা থানায় উপস্থিত থাকতে বললেন। বাড়ি ফিরে শুনলাম রিনি এখনও ফেরেনি। রাজদীপদা আর বাড়ি ঢুকেনি এখন। আজ সন্ধ্যার ধাক্কাটা কাটিয়ে উঠতে আজকে রাতের সময়টা দরকার হবে তার। রিনি না ফেরায় মা আজ চিন্তিত নয়। সে নাকি ফোন করে জানিয়ে দিয়েছে এক পুরনো বন্ধুর বাড়িতে রয়েছে সে, ফিরতে একটু দেরি হবে। আজ সন্ধ্যার পর থেকে রিনিকে খুব একটা ভালো লাগছে না আমার। রিনিকে একটু চোখে চোখে রেখো মনি। মা কারণ জিজ্ঞেস করাতে আর কোনো উত্তর দিল না। ও কথা মতো একটু দেরি করেই বাড়ি ফিরল রিনি। একটা জিনিস লক্ষ্য করলাম, সে যেন আমাদের দুজনকে একটু উপেক্ষা করে চলতে লাগলো। রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আর কোনো কথাই হলো না ওর সাথে। পরদিন সকালে কলেজে জরুরি ক্লাস থাকায় বেরিয়ে যেতে হলো সোহিনীকে। রিনি সারাদিন বাড়িতে থাকলেও ওর সাথে সময় কাটাতে একটুও ইচ্ছা করছিল না। মেয়েটার কবে যে ব্যবস্থা হবে কে জানে। দুপুর পর্যন্ত নিজের ঘরেই লেখালেখি আর ছবি আঁকা নিয়ে পড়ে রইলাম। সোহিনী বলে গেছে ও কলেজ থেকে ডাইরেক্ট ঘোলা থানায় চলে যাবে। দুপুরের খাওয়া দাওয়ার পর মা একটু দিদার সাথে দেখা করতে দাদুর বাড়ি গেল। আবার লেখালেখি নিয়ে বসেছি, এমন সময় একটা খুট শব্দ কানে এলো। এই মুহূর্তে পুরো বাড়িতে আমি আর রিনি ছাড়া আর কেউ নেই। আমি কান খাড়া করে বসে রইলাম। কয়েক সেকেন্ডের মধ্যে আরেকবার শব্দটা এলো। কেউ যেন অতি সন্তর্পণে কোনো দরজা খোলার চেষ্টা করছে বলে মনে হলো। আওয়াজটা একতলা থেকে আসছে।
আমি আমার কাজ বন্ধ করে সিঁড়ির মুখটায় এসে নিচে উঁকি মারলাম ও তৎক্ষণাৎ চমকে উঠলাম। আমাদের বাড়ির পিছন দিকে একটা দরজা রয়েছে যেটা খুব একটা ব্যবহার করা হয় না, সেটাই খোলার চেষ্টা করছে রিনি, এবং তার ফলেই সেই খুটখাট আওয়াজটা হচ্ছে যেটা একটু আগেই আমি পেয়েছি। চুলের ক্লিপ দিয়ে একসময় তালাটা খুলে এদিক ওদিক দেখে বাইরে বেরিয়ে গেল রিনি। কোথায় যাচ্ছে ও, তাও এভাবে লুকিয়ে লুকিয়ে? সোহিনীও বাড়ি নেই, এখন আমি কি করি? ঝট করে বুদ্ধিটা এলো মাথায়, রিনিকে ফলো করব। সেবার দেবালয়ের খুনের কেসেও তো সত্যেনবাবুকে ফলো করে কেসটা সলভ করতে সাহায্য করেছিলাম। জানি না রিনির সাথে এই কেসের আদৌ কোনো যোগসূত্র আছে কিনা, তাও আমার মন বলছিল ওকে অনুসরণ করাটা দরকার। আমাদের বাড়ির পিছনের গলিটা ধরে হাঁটা শুরু করেছিল রিনি। আমি কিন্তু সেই পথ ধরলাম না, বরং উল্টোটা করলাম। বাড়ির সামনের রাস্তাটা ধরেই এগোতে শুরু করলাম। রিনির গলিটা কোথায় শেষ হবে সে সম্পর্কে ভালোই জ্ঞান আছে আমার। সাইকেল চেপে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে সময় লাগলো অনেকটা কম। আমার অনুমান একদম ঠিক প্রমাণ করে রিনি সেই গলির মুখে এসে পৌঁছলো মিনিট 5 মধ্যেই। অনেকটা তফাৎ রেখে ওকে অনুসরণ করতে লাগলাম আমি। মেয়েটার ভাবগতিক মোটেই সুবিধার লাগছে না। এই সন্ধ্যার মুখে এভাবে চুপি চুপি কাউকে কিছু না জানিয়ে কোথায় যাচ্ছে ও? রিনির প্রতি আমার সন্দেহটা যেন সেকেন্ডে সেকেন্ডে আরও বৃদ্ধি পেতে লাগলো। হাঁটতে হাঁটতেই অসম্ভব চাপা গলায় কারোর সাথে ফোনে কথা বলতে লাগলো রিনি। বেশ অনেকটা এগিয়ে গেলাম আমরা। রাস্তায় এখন ভিড় কম, আমাদের এদিকটা এরকমই। সন্ধে 6টার আগে দোকানপাট কিছুই খোলে না। রিনিকে অনুসরণ করতে করতে রেল ক্রসিংয়ের কাছাকাছি এসে পড়লাম আমরা। রিনি লাইন পার হয়ে যেতে পারলেও আমি আটকে পড়লাম গেট বন্ধ হয়ে যাওয়ার কারণে। এই এতক্ষণ ধরে যতটা আশা বুকের কোণে জমা হয়েছিল তা সব এক লহমায় ভেঙে গেল। যা, এই এত কাছাকাছি এসেও হাত থেকে ফসকে গেল মেয়েটা। সোহিনী ফিরলে তো ওকে কোনো খবর বা প্রমাণ কিছুই দিতে পারবো না। একটা বিরক্তির ভাব মুখে ফুটিয়ে সবেমাত্র বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি, ঠিক তখনই ঘটল সেই সাংঘাতিক ঘটনাটা। রেলগেটটা ততক্ষণে খুলে যাওয়ায় উপাস থেকে একটা সুমো গাড়ি আসছিল এদিকটায়। হঠাৎ সেই বিশাল গাড়িটা এসে সজোরে এক ধাক্কা মারলো আমার সাইকেলের গায়ে। টাল সামলাতে না পেরে হুড়মুড় করে সাইকেল সহ রাস্তার ধারে উল্টে পড়লাম আমি। একটা পাথরের গুঁতোয় মাথায় আঘাত খেয়ে জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে এক অদ্ভুত দৃশ্য দেখলাম আমি। সুমো গাড়িটার সামনের সিটে ড্রাইভারের পাশে বসে থাকা, আমার দিকে তাকিয়ে আমাকে পর্যবেক্ষণ করা সেই ব্যক্তিটি আর কেউ নয়, রিনি। কতক্ষণ পর জ্ঞান ফিরল ঠিক সেই সময়টা অনুমান করার শক্তি আমার নেই। চোখ খুলতেই মাথায় প্রচণ্ড যন্ত্রণা অনুভব করলাম। একটু কষ্ট করে সামনে চোখ মেলে তাকাতেই সামনে মা আর সোহিনীর মুখ দুটো দেখতে পেলাম। আমার কি হয়েছিল কি করে জানবো রে? তোকে তো বাড়িতে থাকতে বলে ও বাড়িতে গিয়েছিলাম, আর এসে দেখি তুই বাড়ি নেই। সুরেশদা তোর বাবার বন্ধু তারপর তোকে ওনাদের গাড়ি করে পৌঁছে দিয়ে গেলেন। তোর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওনাদের বাড়ির সামনে পড়েছিলি রক্তাক্ত অবস্থায়। মনির ফোন পেয়েই আমি তাড়াতাড়ি বাড়ি ঢুকে ডাক্তারকে খবর দিলাম। আচ্ছা, তুই কোথায় গেছিলিস স্নেহা? আরে এইসব হলো কি করে? আমি তো ওর পিছু পিছু বাইরে গেছিলাম, পেছনের গেট খুলে বেরিয়েছিল, আমি তো সেটা দেখতেই গেছিলাম। তারপর জানি না কিভাবে। কে বেরিয়েছিল পেছনের গেট দিয়ে? কার কথা বলছিস? রিনি। কি যা তা বলছিস? রিনি তো বাড়িতেই ছিল। তুই বেরোনোর সময় ও তোকে জিজ্ঞেসও করেছিল কোথায় যাচ্ছিস। তুই নাকি শুনতে না পেয়ে কোনো জবাবই দিসনি। মার কথায় মাথাটা এক ঝটকায় ঘুরে গেল। এসব কি বলছে মা? রিনি বাড়িতেই ছিল, কিন্তু সেটা কিভাবে সম্ভব? আমি নিজের চোখে ওকে পেছনের গেট দিয়ে বাইরে যেতে দেখেছিলাম। আরে ওর পিছু নেওয়ার জন্যই তো আমার এই অবস্থা হলো। আমি গরম দুধটা বানিয়ে আনলাম আন্টি, স্নেহাকে দাও, ওর শরীরটা তাহলে একটু ভালো লাগবে। থ্যাঙ্কস রিনি, তুমি সত্যিই অনেক হেল্প করছো।
আর অবশ্য তোমাকে কষ্ট করতে হবে না। কাল সকালে রেডি হয়ে থেকো। ঘোলা থানার এক অফিসারের সাথে আমার কথা হয়েছে, উনি প্রবাবলি তোমাকে চেনেন। তোমাকে কাল ওনার কাছে নিয়ে যাব। কথাটা শুনে মুহূর্তের মধ্যেই গম্ভীর হয়ে গেল রিনির মুখ দুটো। একটা ঢোক গিলে ও বলল, কোন অফিসার বলেছেন? তুমি চিনবে কিনা জানি না, তবে ওনার নাম হলো রোহিত ভট্টাচার্য। ব্যাপারটা হয়তো সোহিনীরও চোখ এড়ালো না। অফিসারের নামটা শুনেই রিনির চোখ মুখের অবস্থা কেমন যেন বদলে গেল। কয়েকটা রাগ মেশানো ক্রূর দৃষ্টির ফাঁকেও মনে হলো ও যেন ভয় পেয়েছে। রাতে শারীরিক অসুস্থতার জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিতে হলো। এর মধ্যে সন্ধ্যার দিকে রিনি 1 ঘন্টার জন্য বাড়ির বাইরে ছিল। ওর কথা অনুযায়ী ওর টিউশন ক্লাস ছিল। সোহিনীর সাথে সেই বিকেল থেকে কথা হয়নি। রিনির সম্বন্ধে আমার প্রবল সন্দেহটা ওকে না বলা পর্যন্ত যেন কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। ডাইনিং রুমের যাবতীয় কাজকর্ম সেরে সোহিনী যখন ঘরে প্রবেশ করলো তখন রাত 11টা। ওকে দেখে শরীরের ব্যথার কথা ভুলে উঠে বসতে গেলাম। ভাই, তুই জানিস না আজ কি কি হয়েছে? মানে? বিকেলের সমস্ত অভিজ্ঞতা এক নিঃশ্বাসে খুলে বললাম ওকে। কি বলছিস রে? তুই ঠিক দেখেছিলি? 100%। আজ জানিস, থানায় এক অফিসারের সাথে আলাপ হলো। রোহিত ভট্টাচার্য, যার কথা তখন বলছিলি? হ্যাঁ, রোহিত দা, নীলুদার বহু পুরনো বন্ধু। নীলুদার সঙ্গে গেছিল আজ, ওই আলাপ করিয়ে দেয়। মিটিং শেষে ওনাদের রিনির জন্য সাহায্যের কথা বলতেই রোহিত দা আমাকে রিনি সম্বন্ধে অনেকগুলো প্রশ্ন করে। কি যেন একটা বলতে গিয়েও বলে না, ইতস্তত করে। পরে আমাকে বলে আমি যেন কাল সকাল সকাল রিনিকে নিয়ে থানায় পৌঁছে যাই। তখন থেকেই আমার বেশ খটকা লাগছে। কি রকম খটকা? সেটা বলতে গেলে তো আগে আমাকে শিওর হতে হবে। অনেকগুলো বিষয়ে। কোনো আশার আলো দেখতে পাচ্ছিস? না রে, এখনো পর্যন্ত যেদিকেই হাতড়াচ্ছি শুধু নিকষ কালো অন্ধকার। রাতে একটা বিশ্রী স্বপ্নে ঘুমটা ভেঙে গেল। স্বপ্নে সেই মুখোশধারীকে দেখলাম নির্বিকারভাবে আমার দিকে এগিয়ে আসতে। ওর হাড় হিম করা দৃষ্টিহীন চাহনি দেখে ধরফর করে উঠে বসলাম বিছানায়। পাশে সোহিনী তখন নিদ্রিত। দেয়াল ঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর কোথাও কোনো শব্দের অস্তিত্ব নেই। 1 গ্লাস জল খেয়ে শুয়ে পড়লাম ঠিকই, তবে ঘুম আর হলো না সেই রাতে। পরদিন সকালে সোহিনী চটপট স্নান করে তৈরি হয়ে নিল। রিনি আজ বাড়ি থেকে চলে যাচ্ছে মনে করে একটু স্বস্তি পেলাম। যদিও সকাল থেকে ও বিশেষ কারোর সাথেই কোনো কথা বলছে না। খাওয়া দাওয়া সেরে সবে নিজের রিস্ট ওয়াচটা পড়তে যাবে, ঠিক তখনই বিছানায় রাখা সোহিনীর ফোনটা সশব্দে বেজে উঠল। উকি মেরে দেখলাম দেবরাজবাবু ফোন করেছেন। সোহিনী যথারীতি কলটা রিসিভ করে লাউডস্পিকারে দিয়ে দিল। হ্যালো সোহিনী। হ্যাঁ স্যার, বলুন। তুমি কোথায়? আমি তো বাড়িতে, তবে এক্ষুনি বেরোবো। রোহিত তার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। কিন্তু আপনার গলাটা এরকম শোনাচ্ছে কেন? কিছু হয়েছে? মিনিট খানেক সব চুপচাপ। আমার হৃদস্পন্দন যেন ক্রমশ বাড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ফের দেবরাজবাবুর গলা শোনা গেল। রোহিত ইজ নো মোর। ও খুন হয়েছে। হোয়াট? সোহিনীর হাত থেকে ওর ঘড়িটা মেঝেতে পড়ে গেল। ওর চোখে মুখে সাংঘাতিক অবাক ভাবটা স্পষ্ট। অবাক আমিও কম হইনি। এই তো গতকালই সোহিনী রোহিতার সাথে কথা বলে এলো। ঘড়ি ধরে 24 ঘন্টাও হয়নি। ঘড়িতে এখন 10:15। আপাতত হাজিরহাট ব্রিজের উপর দিয়ে গাড়ি ছুটিয়ে সোদপুর চলেছি আমরা। দেবরাজবাবুর সাথে ফোনে সবিস্তারে কথা হয় সোহিনীর। রোহিত ভট্টাচার্য ওরফে রোহিতদা কাল রাতে খুন হন। নির্দিষ্ট সময়টা অবশ্য ডাক্তার জানাবেন।
ব্যাপারটা প্রথম আবিষ্কার করেন ওনার বাড়ির কাজের দিদি কমলা। আজ সকাল সকাল থানায় যাবেন বলে রেখেছিলেন উনি। সেই কারণেই সকাল 6টা নাগাদ কাজে চলে আসেন কমলা। এসে অনেকক্ষণ ধরে কলিং বেল বাজিয়েও কোনো সাড়া শব্দ না পেয়ে উনি ঘাবড়ে যান। পরে প্রতিবেশীদের সাহায্যে দরজা ভাঙা হলে রোহিতদাকে ওনার স্টাডি টেবিলের উপর মৃত অবস্থায় আবিষ্কার করা হয়। পিঠে বসানো একটা রক্তাক্ত ছোঁড়া। দৃশ্যটা কল্পনা করে কয়েকবার আপন মনে শিউরে উঠলাম। সমস্ত বর্ণনা দিয়ে সোহিনীকে রোহিতদার ঠিকানাটা দিয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি সেখানে পৌঁছতে বললেন দেবরাজবাবু। এমন সময় অবশ্যই একজনই আমাদেরকে সাহায্য করতে পারে, রাজদীপদা। সোহিনী ওকে ফোন করে সব ঘটনা জানানোর প্রায় আধ ঘন্টার মধ্যেই চলে আসে রাজদীপদা। আপাতত ওর গাড়িতেই সোদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা। কালকের অ্যাক্সিডেন্টের রেশ আজ অনেকটা কাটলেও মাথার ব্যথাটা আজও রয়েছে। সোহিনীকে আমি কখনোই একা ছাড়তে চাই না, তাই তার সাংঘাতিক আপত্তি থাকলেও পরে অবশ্য রাজি হয়ে যায়। তার প্রধান এবং অন্যতম কারণ হলো রাজদীপদার গাড়িটা। সোদপুর স্টেশন রোড ছাড়িয়ে টিটাগড়ের দিকে যে রাস্তাটা চলে গেছে সেইখানেই রোহিতদার বাসভবন। বাসভবন বলতে যদিও নিজের বাড়ি নয়, ফ্ল্যাট। সুকৃতি আবাসনের তেতলায় তখন লোকে লোকারণ্য। পুলিশ অফিসার রোহিত ভট্টাচার্য খুন হয়েছেন এটা ইতিমধ্যেই গোটা এলাকায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। লাশটা কোথায়? স্পটেই রয়েছে, চলো। আমরা তিনজন ওনার সাথে পাশের ঘরটায় ঢুকলাম। বিশ্রী ব্যাপার। ঘরের ঠিক মাঝখানে একটা বড় স্টাডি টেবিলের উপর মাথা রেখে মৃত অবস্থায় পড়ে রয়েছে রোহিত। পিঠে বসানো ছোড়াটায় লেগে থাকা রক্তটুকু ততক্ষণে শুকিয়ে গেছে। ভয়ে আমার শরীরটা শিউরে উঠল। সোহিনী কিছুক্ষণ লাশটা পর্যবেক্ষণ করে হঠাৎ একটা নির্দিষ্ট স্থানে কিছু একটা লক্ষ্য করতে লাগলো। দেবরাজবাবু ওর স্থির দৃষ্টি দেখে এগিয়ে আসলেন। কিছু সন্দেহজনক দেখছো? ওনার ডান হাতে একটা কাগজের টুকরো মনে হচ্ছে, একটু দেখানো যাবে? দেবরাজবাবু এবং অন্যান্যরা হয়তো এই জিনিসটা খেয়াল করেনি, কারণ ওনার মুখ থেকে মনে হলো উনি বেশ অবাক হয়েছেন। সোহিনীর আন্দাজে কোনো ভুল হয়নি। একজনকে ডেকে দেবরাজবাবু যখন রোহিতদার হাতের মুঠোটা খুললেন তখন সত্যিই দেখা গেল ছেলেটার হাতে একটা দলা পাকানো কাগজের টুকরো। গ্লাভস পরা হাতে সেটা নিয়ে ভাঁজ খুলতেই একটা ভীষণ অদ্ভুত জিনিস চোখে পড়ল আমাদের। কাগজটার মাঝখানে একটা ইংরেজিতে আর অক্ষরটা লেখা রয়েছে। লেখাটা অবশ্য সোজা বা প্রপার নয়, এবড়ো খেবড়ো অবস্থায় ছড়ানো, যেন কাঁপা কাঁপা হাতে লেখা হয়েছে সেটা। মনে হচ্ছে খুনের টাইমে এটা লিখেছিলেন রোহিত। মেবি খুনিকে উনি চিনে ফেলেছিলেন। এটা কি বাই এনি চান্স খুনিকে ধরার কোনো ক্লু? হতেই পারে, নাথিং ইজ ইম্পসিবল। বাই দ্য ওয়ে সোহিনী, কাল আরেকটা খুন হয়েছে। আরও একটা? কোথায়? এই তো কাছেই, ঘোলাবাজার অঞ্চলটায়, কাল সন্ধ্যায়। ও মাই গড! আর ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, আমরা খুনের জায়গাগুলো ম্যাপে পয়েন্ট আউট করে মার্ক করছিলাম, আর সেখান থেকেই একটা অদ্ভুত সূত্র বেরিয়েছে। কি সূত্র? গিভ মি এ সেকেন্ড। ঘর থেকে বেরিয়ে গেলেন দেবরাজবাবু। ইতিমধ্যে লাশটা তুলে নিয়ে গেল কয়েকজন লোক। আগে পোস্টমর্টেম হবে, তারপর সৎকার। সোহিনীর মুখে শুনলাম রোহিতদার পৈতৃক বাড়ি মুর্শিদাবাদ জেলার বহরমপুর অঞ্চলে। এখানে চাকরি সূত্রে ফ্ল্যাট কিনে একা থাকতেন। ওনার বাড়ির লোক বলতে শুধুমাত্র বাবা ও মা। তাদের কাছে সকালেই খবর পাঠিয়ে দেওয়া হয়েছে। লুক অ্যাট দিস। ঘরে ফিরে এসে একটা বড় সড়ো কাগজ আমাদের সামনে মেলে ধরে কথাটা বললেন দেবরাজবাবু। কাগজটা একটু ভালো করে দেখতেই বুঝলাম এটা সোদপুর থেকে মধ্যমগ্রামের একটা ডিটেইলড ম্যাপ। আর সেই ম্যাপে লাল কালিতে কয়েকটা স্থান মার্ক করা। কাল পর্যন্ত হওয়া 4টে খুনের স্পট। মার্কগুলোকে লাইন টেনে জয়েন করে একটা পরিচিত চিহ্ন আঁকা হয়েছে সেখানে। হার্ট সাইন, ভালোবাসার চিহ্ন। ভালোবাসা, প্রেম, লাভ। গট ইট! এই চিহ্নটা ভালোবাসার প্রতীক। আর এতদিন যারাই খুন হয়েছে তারা সবাই প্রেমিক।
দিস কিলার হ্যাজ সিরিয়াস প্রবলেম উইথ লাভ। কথা আরও এগোতে যাচ্ছিল, ঠিক তখনই বাইরের ঘরে একটা শোরগোল শোনা গেল। বাইরে এসে দেখলাম একজন ভদ্রলোক ও একজন ভদ্রমহিলা কান্নাকাটি করছেন সশব্দে। দেবরাজবাবু জানালেন ওনারা রোহিতদার মা ও বাবা সদ্য বহরমপুর থেকে খবর পেয়ে এসে পৌঁছেছেন। স্যার, এই জিনিসটা ভিকটিমের টেবিলের নিচে পাওয়া গেছে। এই কথা বলে একজন অফিসার যে জিনিসটা দেবরাজবাবুর হাতে ধরালেন সেটা নিতান্তই সাধারণ একটা নেকলেস, যার শেষ প্রান্তে রয়েছে একটা ভাঙা লকেট। জিনিসটা আদতেই সাধারণ, তাও জানি না কেন সোহিনীর চোখ দুটো জ্বলে উঠল ওটা দেখে। এর পরের ব্যাপারটা অবশ্য আমার আগেই আন্দাজ করা উচিত ছিল। নেকলেসটা পেয়েই আলাদা রকমের এনার্জি পেল সোহিনী। শটান রাজদীপ দেখে বলল, রাজদীপ, স্নেহাকে নিয়ে তুই বাড়ি চলে যা, আমি কয়েকটা কাজ সেরে তারপরই ফিরব। নতুন আশার আলো দেখতে পাচ্ছি। বাড়ি ফিরে বিরক্ত হওয়ার প্রধান কারণ হলো রিনির মুখোমুখি হওয়া। ওর মুখে লেগে থাকা ওই অদ্ভুত হাসিটা আমার অস্বস্তি যেন বাড়িয়ে দেয় বারবার। ঘরের দিকে পা বাড়াতেই রিনির প্রথম ও একমাত্র প্রশ্নটা ছিল, ওই খুনগুলোর খুনি ধরা পড়েছে স্নেহা? ওর দিকে না তাকিয়েও বুঝতে পারলাম ওর এই প্রশ্নে যেন অনেকটা কৌতুক মেশানো। সন্ধ্যা যখন প্রায় 6:30, সোহিনীর ফোন এলো। সম্ভবত সেটাই ছিল আমাদের এই রহস্য উন্মোচনের টার্নিং পয়েন্ট। কলটা রিসিভ করতেই সর্বপ্রথম একটাই কথা শুনতে পেলাম সোহিনীর কণ্ঠে, ধরে ফেলেছি স্নেহা, ধরে ফেলেছি। কাকে ধরে ফেলেছিস? খুনিকে। খুনিকে? কিন্তু কিভাবে? না, ঠিক হাতে নাতে ধরে ফেলিনি, তার জন্য তোর একটা হেল্প লাগবে। আমার হেল্প? কি হেল্প? মন দিয়ে শোন, আমি যা যা বলছি একদম স্পিকটি নট হয়ে লাইন বাই লাইন পালন করবি এক্ষুনি। তুই 5 মিনিটের মধ্যে বাড়ি থেকে বেরো আর মেক শিওর রিনি নোটিসেস ইউ। ও যখন তোকে জিজ্ঞেস করবে তুই আনন্দের সাথে বলবি সোহিনী খুনির পরিচয় জেনে গেছে এবং এখন সোদপুরের নেতাজি সুভাষনগরে রয়েছে। পুলিশকেও ইনফর্ম করা হয়েছে সেখানে আসতে। ওখানেই প্রমাণ ও সম্ভব হলে খুনিকেও হ্যান্ড ওভার করে দেবে সোহিনী। বুঝেছিস? অবাক ভাবটা কিছুতেই কাটিয়ে উঠতে পারছিলাম না আমি। এসব কি বলছে সোহিনী? খুনিকে এত তাড়াতাড়ি কিভাবে আইডেন্টিফাই করলো ও? আর রিনিকে এত কিছু কেন বলতে যাব? কিন্তু আমার বাড়ি থেকে কোথায় যাব? আর তুই বা আছিস কোথায়? আমি নেতাজি সুভাষনগরেই আছি, আর তুইও সেখানেই চলে আসবি। আর কোনো কথা নয়, বি কুইক। সোহিনীর কথা অগ্রাহ্য করব এমন সাধ্য আমার নেই। ওর কথা মতো কাজ সেরে বেরোতে লাগলো বড় জোর 15 মিনিট। রেডি হয়ে বেরোনোর সময় দেখলাম রিনি নিচের ড্রয়িং রুমে বসে ওর সেই খাতাটায় কিছু একটা লিখছে। আমাকে বেরোতে দেখে সোহিনীর আন্দাজ একদম ঠিক প্রমাণিত করে ও জিজ্ঞেস করলো, কোথাও যাচ্ছ? হ্যাঁ, সোহিনী ফোন করেছিল, ও সিরিয়াল কিলারের পরিচয় পেয়ে গেছে। কি করে? আমাকে মাঝপথে থামিয়েই কথাটা বলল রিনি। এতটা অবাক হতে এই কদিনে একবারও দেখিনি ওকে। হ্যাঁ, না হলে আর বলবো কেন বলো? সোহিনী বলল ও সোদপুরে নেতাজি সুভাষনগরে রয়েছে আপাতত, অনেকগুলো প্রমাণ জোগাড় করে ফেলেছে। পুলিশকেও ইনফর্ম করা হয়েছে, সবাই সেখানেই পৌঁছে যাবে। তারপর প্রমাণ সমেত মেবি খুনিকেও হ্যান্ড ওভার করবে সোহিনী। বেরিয়ে আসার সময় খুব ভালো করে লক্ষ্য না করলেও স্পষ্ট বুঝতে পারলাম রিনির চোখে মুখে সেই রাগ মেশানো ভয়ের ভাবটা ফুটে উঠেছে। মধ্যমগ্রাম থেকে অটো ধরে নেতাজি সুভাষনগর পৌঁছতে সময় লাগলো পাক্কা 8 ঘন্টা। হাতঘড়ির কথা অনুযায়ী রাত 7:30। মনে তখন অজস্র প্রশ্ন জট পাকিয়ে বিরাজমান, যেমন খুনিকে কয়েক ঘন্টার মধ্যে কিভাবে আইডেন্টিফাই করলো সোহিনী? রোহিতদার বাড়ির নেকলেসটা কি সূত্র দিল ওকে? এই সিরিয়াল কিলিং এবং রোহিতদার মার্ডার দুটো কি একই ব্যক্তির কাজ? আচ্ছা, রোহিতদা খুন হতে গেলেন কেন? উনি তো কোনো সম্পর্কে ছিলেন না, আর ওনার ফ্ল্যাট থেকে কিছু চুরিও যায়নি। তাহলে খুনের মোটিভটা কি? আর এই খুনের টেকনিকটাও এতটা আলাদা কেন? আর মোস্ট ইম্পর্টেন্টলি রিনিকে অত কিছু বলার প্রয়োজনটা কি? অটো থেকে নেমে ভাড়া চকিয়ে এগিয়ে আসতেই দেখলাম সোহিনী দাঁড়িয়ে রয়েছে, সঙ্গে রাজদীপদা
আর সিভিল ড্রেসে দেবরাজবাবু ও নীলুদা। আমাকে দেখে সোহিনী এগিয়ে এলো। কাজগুলো ঠিক মতো হয়েছে তো? হ্যাঁ, রিনি শুনেছে সবটা। আর ওর মুখে কেমন যেন একটা ভয়ের ভাব দেখলাম। আমিও সেটাই আশা করেছিলাম। আচ্ছা শোন, আমরা পাশের অন্ধকার গলিটায় আমাদের প্ল্যানটা ক্যারি আউট করব। গলির এক পাশে তুই আর দেবরাজবাবু থাকবি, আর অন্য পাশে থাকবে রাজদীপ আর নীলুদা। আর তুই? আমি থাকবো রাস্তার ঠিক মাঝখানে। মানে? আমাদের ওয়ান্টেড সিরিয়াল কিলার আজ এখানেই আসবে। ওকে হাতে নাতে ধরতে গেলে সামান্য রিস্ক তো নিতেই হবে আমাকে। সোহিনী, ব্যাপারটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস। অন্য কিছু প্ল্যান করলে হয় না? না নীলুদা, দিস ইজ দ্য অনলি প্ল্যান দ্যাট উইল ওয়ার্ক। চলো আমরা নিজেদের পজিশন নিয়ে নিই, খুনি যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। কথা শেষ করে আমরা 5 জন একটু এগিয়ে ডান পাশের একটা গলিতে ঢুকলাম। গলিটা একদম নিরিবিলি, কয়েকটা ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে। একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের নিচে আশ্রয় নিলাম আমি আর দেবরাজবাবু। এটা গলির শেষ প্রান্ত। এরও ওই পারে ফাঁকা মাঠ, জনবসতি অনেক দূরে। গলির অন্য মাথার আরেকটা বিল্ডিংয়ের নিচে পজিশন নিয়েছে নীলুদা ও রাজদীপদা। আর নিজের কথা মতো সোহিনী রাস্তার ঠিক মাঝখানে ধীর গতিতে হাঁটাচলা করছে। আকাশের আজ সকাল থেকেই মুখ ভার। সকাল থেকেই ঘন কালো মেঘ আচ্ছাদিত করে রেখেছে তাকে। বৃষ্টি হব হব করেও এখনো হয়ে উঠতে পারেনি। ঠান্ডা আবহাওয়া বইছে ইতিউতি। এই মনোরম পরিবেশেও আমার মন অনবরত বলে চলেছে কিছু একটা ঘটতে চলেছে আজ, এমন কিছু যা আমি কল্পনা করতেও শিউরে উঠব। খুব সম্ভবত মিনিট 20 কাটিয়েছি এইভাবে। ঠিক এমন সময়ে দেবরাজবাবু আমার কানের কাছে ফিসফিস করে বললেন, স্নেহা, লুক আপ। ওনার কথা মতো মুখ তুলে রাস্তার দিকে তাকাতেই আমার রক্ত হিম হয়ে গেল। রাস্তার ঠিক মাঝখানে সোহিনীর পিছনে তখন এসে দাঁড়িয়েছে একটা মূর্তি। আমাদের ভীষণ পরিচিত সে। কালো পোশাকে ঢাকা তার সমস্ত শরীর, মুখে সেই রক্ত জল করা কালো সাদা মুখোশ। সেই অপরিচিতের বুটের খটাখট শব্দে ঘুরে দাঁড়ালো সোহিনী। চারপাশের অস্বাভাবিক নিস্তব্ধতার ঠিক মাঝখানে মুখোমুখি 2 ব্যক্তি। আমি জানতাম তুমি আসবে, তাই। সোহিনীর কথা শেষ হওয়ার আগেই সেই মুখোশধারী নিজের পকেট থেকে একটা রিভলভার বের করে শটান উঁচিয়ে তাক করলো ওর কপালের দিকে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ততক্ষণে। চোখের সামনে গুলি চালাবে নাকি? আমি উদ্বিগ্ন অবস্থায় ওঠার চেষ্টা করতেই দেবরাজবাবু আমার হাতটা চেপে ধরে ধরা গলায় বললেন, কি করছো? এক পা এগিয়েও না, বিপদে পড়বে। ঠিক সেই সময়ে সামনে এক অবিস্মরণীয় ঘটনা ঘটল। আগেই বলেছি, সোহিনী ক্যারাটেতে ইতিমধ্যে প্রচুর দক্ষতা আদায় করেছে। মাত্র কয়েক সেকেন্ড হাতে গুনে 1 পা পিছিয়ে চোখের পলকে নিজের ডান পাটা শূন্যে রিভলভারটার দিকে ছুঁড়ে দিল সোহিনী। চোখের নিমেষে সেটা ছিটকে পড়ল রাস্তার এক পাশে। বেগতিক দেখে তক্ষুনি কোমরে বেঁধে রাখা ছোড়াটা খুলে সোহিনীর দিকে এগিয়ে আসতে গেল সেই মুখোশধারী। নিমেষে ঘটল আরেকটা কাণ্ড। কান ফাটা একটা বিভৎস আওয়াজের সাথে মাটিতে লুটিয়ে পড়ল সেই ব্যক্তি। মুখ তুলে তাকাতেই দেখতে পেলাম নীলুদা আর রাজদীপদা বেরিয়ে এসেছে আড়াল থেকে। নীলুদার হাতে রিভলভার। গুলিটা সেই চালিয়েছে। আমরা সবাই ইতিমধ্যে রাস্তায় বেরিয়ে এসেছি। সিরিয়াল কিলার ততক্ষণে রাস্তায় লুটিয়ে পড়েছে। বাঁ হাতে গুলি লেগেছে তার। ওই হাতেই প্রথমে রিভলভার ও পরে ছোড়াটা ধরেছিল সে। ওর মুখোশটা এবার খুলে দিন দেবরাজবাবু। মোবাইলে টর্চটা জেলে কথাটা বলল সোহিনী। দেবরাজবাবু এগিয়ে গেলেন সেই ব্যক্তির দিকে এবং যথারীতি ওর বহু পরিচিত সেই মুখোশটা টেনে খুলে ফেললেন। রিনি! শুধু রাজদীপদাই নয়, আমরা সকলেই যে ধাক্কাটা খেলাম সেটাকে অবাক বললেও অনেক কম বলা হবে। ওই অদ্ভুত মুখোশের আড়াল থেকে যেই ব্যক্তির মুখ বেরিয়ে এসেছে সেটা আর কেউ নয়, রিনি। গুলি লাগার ফলে যন্ত্রণায় তখন কাতরাচ্ছে সে। চোখে ওর হিংস্র দৃষ্টি, যেন এক্ষুনি সবাইকে ভস্ম করে ফেলবে সে। তুমি সত্যিই অতি বুদ্ধিমতী রিনি।
আমাকে স্বীকার করতেই হবে, তোমার মতো প্রতিদ্বন্দ্বী আমার চোখে আর একটাও পড়েনি। অত্যন্ত ধূর্ত। তোমার চাল, কায়দা, পরিকল্পনা সবটাই আমার ধারণার সম্পূর্ণ বাইরে ছিল। তবে কি জানো তো, অতি চালাক মানুষেরও ভুল হয়, সেও অসাবধান হয়ে যায়। তোমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। ও মাই গড! হ্যাঁ, এই বাচ্চা মেয়েটা এত সাংঘাতিক পরিকল্পনা করে এতগুলো মার্ডার করেছে? দাঁড়ান দেবরাজবাবু, অবাক হওয়ার এই তো সবে শুরু। এখনো অনেক পথ চলা বাকি আছে। তার আগে বরং একটু গোড়া থেকে পুরোটা সমাধান করা যাক। ঘটনার সূত্রপাত 4 দিন আগে, এইখানেই একটা খুনের হাত ধরে। এই মার্ডার চক্রের প্রথম খুন সেটাই। সেই রাতেই আমাদের এক জায়গা থেকে ফেরার পথে আলাপ হয় রিনির সাথে। এই অঞ্চলে উদ্ভ্রান্ত অবস্থায় ও আমাদের গাড়ির পথ আটকে আমাদের কাছে সাহায্য চায়। তাকে নাকি কেউ খুন করতে চাইছে, তার প্রেমিককেও খুন করেছে সেই ব্যক্তি। নিরুপায় হয়ে রিনিকে আমাদের বাড়িতে আশ্রয় দিই আমরা। পরের দিন এই অঞ্চলের খুনের খবর পৌঁছায় আমাদের কানে। ভিকটিম আমাদের পরিচিত হওয়ায় ঘটনাস্থলে আসি আমরা, এবং সেখানেই আমাদের কানে আসে একটা কথা। খুনির পরনে থাকে একটা মুখোশ। এরপর পরপর 2 দিনে খুন হয় আরও 2 জন। তার মধ্যে একটা খুন হয় আমাদের চোখের সামনে। কমন ব্যাপার, খুনির মুখে মুখোশ। রহস্য ভেদ করতে এসে এক প্রধান প্রশ্নের মুখোমুখি হই আমি। এরকম খুনের মানেটা কি? কেন প্রেমিক প্রেমিকারাই খুন হচ্ছে একে একে? প্রেমের ওপর কিসের রাগ খুনির? এবার আসি রিনির প্রতি আমার সন্দেহের বিষয়ে। রিনির ওপর আমার সন্দেহের সূত্রপাত গত পরশু থেকে। আমার বন্ধু রাজদীপ হঠাৎই ওর প্রেমে পড়ে ওকে প্রপোজ করে বসে। রিনি প্রত্যাখ্যান করে ঠিকই, তবে সেই সঙ্গে আরেকটা কথা বলে যেটা আমার মনে গেঁথে যায়। আই হেট লাভ। এই কথাটার সাথে খুনের যোগসূত্র খুঁজে পেতে আমার যদিও খানিকটা সময় লেগেছিল। এবার আসা যাক খুনের পদ্ধতিতে। খুনি খুন করে বাঁ হাতে। আইরনিক্যালি রিনিও বাঁ হাতে সমস্ত কাজ করে। প্রথম আমি এই জিনিসটা লক্ষ্য করি যেদিন ও আমাদের বাড়িতে বসে নিজের খাতায় কিছু লেখালেখি করছিল। তখন ভেবেছিলাম ব্যাপারটা কাকতালীয়, আমল দিইনি। কালকে রোহিতদার খুনটা আমার টার্নিং পয়েন্ট। রোহিতদার সাথে কাল কথা হওয়ার সময় রিনির কথা তুলি আমি। ওর নাম শুনেই সে জানতে চায় ওকে কোথা থেকে খুঁজে পেয়েছি আমরা। এমনি রিনির হুবহু বর্ণনা দিয়ে জানতে চায় সে ঠিক বলছে কিনা। আমি অবাক হয়ে এর কারণ জানতে চাইলে অদ্ভুতভাবে কিছু বলে না সে, বরং আজ সকালে দেখা করতে বলে রিনিকে সাথে নিয়ে। এই কথাটা কাল রিনিকে জানাতেই এবং বিশেষ করে রোহিতদার নামটা বলতেই ওর মুখে একটা পরিবর্তন লক্ষ্য করি আমি। সবশেষে আজ রোহিতদার মৃত্যুর আগে লেখা ওই অক্ষরটা, আর রিনির নামই লিখতে চেয়েছিল সে। আর ওই যে বললাম, বুদ্ধিমানরাও মাঝে মধ্যে ভুল করে। রিনির ক্ষেত্রেও এর অন্যথা হয়নি। বাঁ হাতে ছুরি বসিয়ে চলে আসার সময়ে অসাবধানে ওর নেকলেসটা ওখানেই যে খুলে পড়ে যায় তা খেয়াল করেনি রিনি। একটানা পুরোটা বলল সোহিনী। ইতিমধ্যে দেবরাজবাবু থানায় ফোন করে ওনার ফোর্সকে আসতে বলে দিয়েছেন। কিন্তু রোহিতদা কিভাবে চিনলেন রিনিকে? তার পিছনেও একটা ব্যাক স্টোরি আছে বুঝলি। আজ রোহিতদার বাড়িতে ওনার মা বাবার সঙ্গে সাক্ষাৎ করার সময় জানতে পারি এক ভয়ঙ্কর খবর। রিনি রোহিতদার খুড়তুতো বোন। হ্যাঁ, আর সেই জন্যই ওর নাম শুনে কাল ওরকম অদ্ভুত রিয়াক্ট করে রোহিতদা। রোহিতদার মা অর্থাৎ রিনির জেঠিমার কাছেই বিস্তারিত খবর পাই আমি। রিনির মা বাবা প্রেমে পড়ে বিয়ে করেন ওর জন্মের 1 বছর আগে। প্রথম প্রথম সব ভালো চললেও কয়েক বছর পর শুরু হয় অশান্তি। রিনির বাবা অন্যত্র সম্পর্কে জড়িয়ে পড়েন।
ছোট থেকে বাবা মার ঝগড়া ঝামেলা দেখতে দেখতে বড় হয় রিনি। বাবার হাতে বহুবার মায়ের ওপর অত্যাচারও দেখে সে। আস্তে আস্তে মেন্টাল ডিসঅর্ডার ধরা পড়ে ওর, কিন্তু কোনোদিন চিকিৎসা না করানোয় সেই ডিসঅর্ডার সাংঘাতিক রূপ নেয় পরবর্তীকালে। তখন রিনির ক্লাস 10 শেষ। ওর বাবা ওর মাকে ছেড়ে ওনার প্রেমিকার সাথে পালিয়ে যান এবং ফলস্বরূপ ওর মা আত্মহত্যা করেন। অনাথ রিনিকে হোস্টেলে পাঠিয়ে দেয় তার জেঠুর পরিবার। সেখানে 1 বছর পর রিনির জীবনে আসে এক নতুন পুরুষ, সপ্তক। সপ্তক? হ্যাঁ, সপ্তক। রিনি অধিকাংশ কথাই সত্যি বলেছে। সপ্তক বলে একজন ছিল ঠিকই, তবে এখন আর নেই। 4 দিন আগে নয়, তার মৃত্যু হয় 1 বছর আগে রিনির হাতেই। হোয়াট? ইয়েস, রিনির প্রথম খুনের ভিকটিম ওর প্রেমিক সপ্তক। কারণ সেই পরকীয়া। প্রথমে নিজের বাবা ও পরে প্রেমিক, এদের এই একই কাজে মানসিক ধাক্কা খায় রিনি। মেন্টালি ডিস্টার্বড হয়ে যায় অনেকটা। ফলস্বরূপ সপ্তকের খুন হোস্টেলে। এই সমস্ত ঘটনা জানতো শুধুমাত্র একজন, রিনির দাদা রোহিত। বহুবার সাবধানও করে ওকে, কিন্তু দাদা পুলিশ হওয়ায় ধরা পড়ে যাওয়ার ভয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায় রিনি। আমার ধারণা এই কেসের মার্ডারগুলো দেখে রোহিত দা রিনিকেই সন্দেহ করেছিল শুরু থেকে। ওকে খুঁজে বের করার চেষ্টাও করেছিল সম্ভবত। কাল আমার কথায় যখন বুঝতে পারেন রিনি আমার কাছে রয়েছে, তখন আমাকে পরে দেখা করতে বলেন আলাদা করে। যদিও ভুলটা আমিই করি, রিনিকে রোহিত তার নামটা বলে দিয়ে। ঘটনাস্থলে পুলিশ ফোর্স উপস্থিত হয়েছে ইতিমধ্যে। রিনিকে ধরাধরি করে রাস্তা থেকে তুলে দাঁড় করালো কয়েকজন। রিনির পরিচয় জানার পর থেকে একটা অঙ্ক মেলাতে শুরু করি এবং সেগুলো মিলেও যায়। খুনের টাইমে রিনির বাড়িতে না থাকা ম্যাপের হার্ট সাইন আর নেকলেসের ভাঙা হার্ট শেপের লকেটটা 2 2 4 করতে অনেকটা হেল্প করেছে বটে। ব্যাস, দ্যাটস ইট। রিনিকে তোলা হলো পুলিশের গাড়িতে। হর্ন বাজিয়ে গাড়িটা বেরিয়ে যাওয়ার আগের মুহূর্তে রিনি হিংস্র পশুর মতো সোহিনীর উদ্দেশ্যে বলে গেল, তোমাকে আমি দেখে নেব সোহিনী, ছাড়বো না তোমাকে। আরো বড় ঝড় তুলতে ফিরে আসবো আমি, প্রস্তুত থেকো।